ব্রেকের আগে আমরা দেখছিলাম এটা, লাঞ্চ ব্রেকের পরে সেশন এটা। ব্রেকের আগে আমরা একটু ছোট্ট একটা প্রোগ্রাম করছিলাম, এটা এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু গ্রেটার দেন 63 দেন দিস এটা আমাদের ভুল ছিল। কন্ডিশনের মধ্যে যত স্টেটমেন্ট থাকবে সবগুলিকে এলস এর আগ পর্যন্ত কার্লি ব্রেসের মধ্যে ব্লক করে নিতে হবে। তাহলে মাল্টিপল স্টেটমেন্টকে কি বলে? স্টেটমেন্ট ব্লক। স্টেটমেন্ট ব্লক সাধারণত এইভাবে কার্লি ব্রেসের মাধ্যমে একটা স্টেটমেন্ট ব্লকটা থাকে। অনেকেই এই নাম্বারগুলি টার্মসগুলি ইয়া করেন নাই, মেমোরাইজ করেন নাই, এটা মেমোরাইজ করে নিয়েন। যারা 20 ঘন্টার নিচে সময় দিতেছেন এরা কিন্তু আস্তে আস্তে কমপ্লেক্স হয়ে যাবে তাদের লাইফ, মানে এই জাভাটা কমপ্লেক্স হয়ে যাবে। 20 আওয়ার্স এর নিচে সময় দিতেছেন, যারা একদমই সময় দিতেছেন না, তো যারা 20 ঘন্টার নিচে ইয়া দিতেছেন না, টাইম দিতেছেন না, মানে যারা কম সময় দিতেছেন এদের কিন্তু আস্তে আস্তে জাভাটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, ইজি জিনিস কঠিন করে ফেলবেন আপনারা নিজেরা, এটা জাভার দোষ না। এটা আপনারা যদি সময় না দেন তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। এইগুলির নাম কি? এগুলির নাম তো ফার্স্ট ক্লাসে আমরা ইয়া করছি, সেকেন্ড ক্লাসে। তারপর আরো যে টার্মগুলি, এগুলি প্রত্যেকটা ক্লাসে আমরা এগুলি বলছি, ওগুলি ভালো মতো প্র্যাকটিস করবেন। এখনো যদি না ইয়া হন, টাইম দেন, তাহলে কিন্তু আর কোর্স নাগালের বাইরে চলে যাবে। ইজি, বাট যদি উইকের পড়া, স্টাডি উইকের শেষ না করেন তাহলে কঠিন হয়ে যাবে। আপনি হয়তো ভাবতে পারেন হ্যাঁ এটা নেসেসিটি আর ইফ এলস, এটা তো ইজি, বুঝাই যাবে। কিন্তু না, আপনি যদি অ্যাসাইনমেন্ট গুলি শেষ যেমন করতে হবে এমন না, কিন্তু অ্যাসাইনমেন্ট শেষ করার জন্য তো 20 ঘন্টা সময় দিতে হবে। 20 ঘন্টা সময় দিবেন, অ্যাসাইনমেন্ট শেষ হোক বা না হোক, আপনি 20 ঘন্টা সময় দিবেন, তাহলে জিনিসটা ইজি হবে। আর না হয় জাভা কঠিন হয়ে যাবে। একটা ইজি জিনিসকে কঠিন করে ফেলবেন আপনারা নিজের। কিভাবে পড়াশোনা করেন, স্টাডি গ্রুপ কিভাবে ইয়ে করেন, প্রত্যেকেই গ্রুপের মধ্যে আছেন কিনা? এখানে প্রায় 40 মতো স্টুডেন্ট হ্যাঁ রেগুলার ক্লাস করতেছে সকাল থেকে। এখন আমরা আছে তো না? গ্রুপে ওয়ান ডে লিস্ট আমরা ওই সবাই মিলে আবার এই আজকে ক্লাসটা রিভিউ করি, কারো কোনো প্রবলেম থাকলে ওটা গ্রুপে শেয়ার করে বা সলভ করার ট্রাই করি নিজেরা নিজেরা। আচ্ছা, আমাদের সাপোর্ট টিম আছে। সাপোর্ট টিমে কয়জনে যান? আমি তো সাপোর্ট টিমে মাঝে মাঝে যাই, সাপোর্ট টিম হচ্ছে 3 জন আমার প্রবলেম 4 জন। থাকলেই পড়ে যায়, তা নাহলে গ্রুপে আমরা স্টাডিটা কমপ্লিট করি আর কি। ওকে। গ্রুপে মাস্ট, সাপোর্ট টিমও, আমরা সাপোর্ট টিমের 8 জন সব আছি মনে হয় গ্রুপে, আমার গ্রুপে 8 জন আছে। সবাই অ্যাক্টিভ? হ্যাঁ, মোটামুটি সবাই অ্যাক্টিভ। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, এইভাবে অ্যাক্টিভ থাকলে ঠিক আছে। যারাই অ্যাক্টিভ থাকবে এরা জব পাবে, এটা আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। পুরা ট্রেনিং পিরিয়ডে যারা অ্যাক্টিভ থাকবে এরা জব পেয়ে যাবে, যারা লেগে থাকবে এরা জব পাবে। ভাই এবং ইফ এই এলসে আমার ব্যাপারে, একটা কোশ্চেন ছিল আর কি এই ব্যাপারে হ্যাঁ বলবো আমি, একটু পরে বললেন, ঠিক আছে। মানে কোশ্চেন অ্যান্সার সেশন দিব। এই ব্যাপারে একদম 100% গ্যারান্টিড। যারাই লেগে থাকবে, এটা কোনো রকেট সায়েন্স না, এটা তো বুঝতেছেন। প্রত্যেকটা ক্লাসই হয়তো একটু টাফ লাগে প্রথম যখন শুনেন, তারপর যখন বারবার কয়েকবার করে বুঝায় দেওয়া হয় তখন তো ইজি লাগে, অথবা আবার ক্লাসটা রিভিউ করলে আরো ইজি লাগে। তো এটা কোনো রকেট সায়েন্স না, সবাই বুঝবেন। হ্যাঁ, ক্লাসে এটাই এটাই মানে স্বাভাবিক। অস্বাভাবিক হলো না বোঝাটা, হলো অস্বাভাবিক। এটা কোনো রকেট সায়েন্স না, কঠিন কোনো সাবজেক্ট না। এর চেয়েও আরো কত কঠিন সাবজেক্ট আপনারা পার করে আসছেন। তো এখন অ্যাজ মাচ অ্যাজ পসিবল সময়টা বের করেন আপনাদের। জানুয়ারিতে, জানুয়ারি 15 মাঝামাঝি সময়ে 2023 আপনাদের মার্কেটে নামতে হবে ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ। তো সেই অনুযায়ী প্রতিটা সপ্তাহ পর প্রতিটা সপ্তাহে শেষ করে ফেলবেন। জমায় রাখে না, জমায় রাখলে কম্পাইল হয়ে যাবে, মানে পাহাড় সমান হয়ে যাবে। বারবার বলতেছি, ইজি কোর্সটাকে কঠিন করে ফেলবেন না। অনেকে যারা এখনো ঠিক মতো সময় দেন না, এরা এখন যে কোনো ভাবেই হোক সময়টা বের করেন। বেলাল ভাই, আমার নাম আভা, আমি নতুন আজকে জয়েন করলাম, যদিও রেজিস্ট্রেশন হয়নি। আপনি কি, আপনার সাথে কথা হয়েছিল? হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি যে প্রিভিয়াস ক্লাসগুলোর ইমেল পেয়েছি ওগুলো ওপেন হয় না, কারণ ওনার পারমিশন চায়। সো আমি ওগুলো ফলো করতে পারিনি, এবং আমার কোনো গ্রুপ নাই। রায়হান, আপনার সাথে কে ছিল সাপোর্ট টিমে? নাজনীন। নাজরিন, নাজরিন আপনাকে র্যাম্প আপ করাই দিবে। নেক্সট স্যাটারডের মধ্যে আপনি ইয়ে হয়ে যাবেন, যদি সময় দেন প্রতিদিন 4-5 ঘন্টা করে
তাহলে নেক্সট স্যাটারডের মধ্যে আপনি কারেন্ট হয়ে যাবেন। থ্যাংক ইউ। নাজরিন আপনাকে গাইড করবে গ্রুপ স্টাডি। আমার একটা কোশ্চেন ছিল, বলেন। মানে আমরা যেভাবে করতেছি ক্লাস, হুম। আপনার অ্যাসাইনমেন্ট বলতে তো আপনি যা করান সেগুলো তো আমরা পরে ভিডিও দেখে দেখে নিজেরা আপনার ইক্লিপসে লিখতেছি, প্র্যাকটিস করতেছি, কুইজ করতেছি, মানে এর বাইরে কি আর কিছু করতে হবে? মানে না, এর বাইরে কিছু নেই, খুবই সিম্পল। মানে কোর্সে আমি যেটা ক্লাসের মধ্যে আজকের ক্লাসে আমি যেটা করাইছি এটাই অ্যাসাইনমেন্টের মধ্যে থাকবে। হ্যাঁ, দুই একটা হয়তো এদিক সেদিক থাকবে, ওগুলি বাদ, ওগুলি যেগুলি থাকবে ওগুলি ধরবেন না, ওগুলি নিয়ে চিন্তা করার দরকার নেই। যেমন হ্যাঁ। ধরেন এগুলো করতে তো 20 ঘন্টা লাগতেছে না, আমার তো তার আগে শেষ হয়ে যাচ্ছে। আর আচ্ছা, যদি 20 ঘন্টা সময় না তো লাগে, দেওয়া সম্ভব না আর কি, আমার পক্ষে দেওয়া সম্ভব না। হ্যাঁ আচ্ছা, মানে যদি 20 ঘন্টা না লাগে, এর আগে যদি 12 ঘন্টায় 13 ঘন্টায় শেষ হইতে পারে অনেকের। হ্যাঁ, 20 ঘন্টায় যে শেষ করতে হবে সবগুলি টাইনে টুইনে এমন না, 12-13 ঘন্টার মধ্যে শেষ হইতে পারে, তো ফাইন, খুবই ভালো, আসলে খুবই ভালো। আমাকেই পুরো ফ্যামিলি করতে হয়, হ্যাঁ, আমাকে কাজ করতে হয় বেশি। 20 ঘন্টার মধ্যে যদি আপনার অ্যাসাইনমেন্ট শেষ নাও হয় তাহলে 20 ঘন্টা দিলেই চলবে, এর বেশি দেওয়ার দরকার নেই। অন্যদের কথা বলতেছি। আচ্ছা, কারো যদি 20 ঘন্টার মধ্যে তার কাজ হইলো না, অ্যাসাইনমেন্ট গুলি পালো না, কিন্তু 20 ঘন্টা বসে থাকবে সে এবং ট্রাই করবে, 20 ঘন্টা ট্রাই আমি চাচ্ছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট হোক বা না হোক, এটা আমার মানে মেইন না, অবজেক্টিভ না যে সবার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, কিন্তু 20 আওয়ার্স। একটা বিষয় হচ্ছে যে আমি শেষ করার পরে যখন প্রিভিয়াস ক্লাসগুলো দেখা শুরু করি বা দেখি, তখন অনেক সময় অনেক প্রবলেম আমার কাছে মনে হয় যেগুলো জানা দরকার, তখন এগুলো আমি আপনাদের গ্রুপ সাপোর্ট টিমে যারা আছে ওদের কাছ থেকে শুনে নিচ্ছি। এটাতে না আপনাকে আপনার সাথে যোগাযোগ করতে দরকার। কারেক্ট। সো আমার একটা কোয়েশ্চেন আছে, লাইক করেন। কোয়েশ্চেনটা হলো স্টাডি এভরি ডে করতেছি না, লাইক আমি 2 days or 3 days এর মধ্যে 12 আওয়ার করে দিতেছি, লাইক মাই কোনো সমস্যা নেই, আপনি একটা সপ্তাহের মধ্যে যে দিনগুলি ফ্রি থাকেন ওই দিনগুলি দিবেন। হ্যাঁ, আমি মানডে দিলে, টুইসডে দিনা, ওয়েডনেসডে দিলে কোনো সমস্যা নেই, এক সপ্তাহে আপনার 20 ঘন্টার মতো দিতে হবে, এভারেজে 20 ঘন্টা, কারো 15-16 ঘন্টা হয়ে যাবে, কারো 25 ঘন্টা লাগবে। আপনার না মানে স্যাটিসফ্যাকশন না আসা পর্যন্ত যে না আমি জিনিসটা বুঝছি, আমি আরেকজনকে বুঝাইতে পারবো, এরকম একটা যাতে মনের মধ্যে আসে যে হ্যাঁ আমি এটা বুঝছি, এবং আমি ওকে কেউ যদি জিজ্ঞাসা করি এটা কি আমি বলতে পারবো, এরকম টপিকগুলি। আর আমি আছে না একটা আমি আমার নোট বেশিরভাগ আপনার ওই যে আপনি যে আবার গুগল ড্রাইভে যে নোট দেন না অনেকগুলি, হ্যাঁ, আমি আবার দেখলাম, আমি আবার কনফিউজ, আমার নিজের নোটটা ইউজ করে আমি আবার কুইজ গুলি করি। ওকে, ভেরি গুড। মানে নোট কোনটা, গুগল ড্রাইভের এটা? হ্যাঁ, এগুলি আমি আর দেখতে চাই না, বিকজ আমি নিজের মতো আমার খাতার মতো আমি নোট এইগুলি এমনি দেখলে তো হবে না, এটা ভিডিওর সাথে দেখতে হবে, তাহলে জিনিসটা বুঝবেন। এটা এখন ভিডিও ছাড়া এটা তো কিছু না, তাই না? হ্যাঁ, আপনার কথা বলছি, ভিডিওটা দেখলে হ্যাঁ, বাট আমি ভিডিওর সাথে মোস্টলি আমার নোটটাই ফলো করি, মানে বিকজ রাইট, হ্যাঁ, ভেরি গুড। মানে আমি ক্লাসের সময় যে নোটটা করছেন, হ্যাঁ, ওই নোটে ফলো করেন। আমার আন্ডারস্ট্যান্ডিং হিসেবে ওইটা। রাইট, এটা হচ্ছে আপনার বেস্ট টিউটোরিয়াল। হ্যাঁ, তারপরে ভিডিওটা রিভিউ করবেন, রিভিউ করে যদি কোনো কিছু না বুঝেন তাহলে ভিডিওটা আবার রিভিউ করবেন। সেলফ স্টাডি, আমরা লাস্ট ক্লাসে মনে হয় বলছিলাম যে কোন দিনে সেলফ স্টাডি, না এটা তো অলরেডি আলাপ হয়ে গেছে না, প্রথম দিন, সেকেন্ড দিনে কি করবেন? আচ্ছা, আমি আবার করি, কথা বলছি লাস্ট ক্লাসে। হ্যাঁ, এই 2টা দিন, এটা হলো ক্লাস ডে, আর গ্রিনটা হলো কি সেলফ স্টাডির দিন, আর ম্যাজেন্টা হলো এই 4 দিন কি লাস্টের দিন হচ্ছে রিভিউ দিন, বাট এই দিনটা হচ্ছে, আর এটা হচ্ছে রিভিউর দিন, এটা হচ্ছে সেলফ স্টাডির দিন, এটা হচ্ছে রিভিউর দিন, এটা হলো গ্রুপ স্টাডি দিন, গ্রুপ স্টাডি অ্যাসাইনমেন্ট করবেন এখানে, আর এটা হলো রিভিউ না সেলফ স্টাডি। এইভাবে আগাবেন, সেলফ স্টাডি, তারপরে টেকিং নোটস, তারপরে I take the self study as a quiz day, এটা না? রেকর্ডিং। সেলফ স্টাডি হচ্ছে আমি নিজের নোটটা, নিজের আন্ডারস্ট্যান্ডিংটা আগে করলাম, পারফেক্ট করলাম, আবার রেকর্ডিং আবার রিভিজিট করলাম, নোট করতে থাকলাম, এটা সেলফ স্টাডি। একা করতে থাকলাম, পড়াশোনা করতে থাকলাম 2 দিন।
কুইজ, ওকে। হ্যাঁ, তারপরে কুইজ গুলি স্টার্ট করলাম এখানে। হ্যাঁ, এখানে সেলফ স্টাডির মধ্যেও শেষের দিকে কুইজ স্টার্ট করা যায়। এই দিনে এই দিন এখান থেকে কুইজ স্টার্ট করা যায়। কুইজ স্টার্ট করতে যা গ্রুপ স্টাডির মধ্যে অ্যাটেন্ড করলাম। সেলফ স্টাডি ইনফরমেশন গুলো গ্রুপ স্টাডিতে ডিসকাস করলাম, কুইজের গুলিও গ্রুপ স্টাডিতে ডিসকাস করলাম। হ্যাঁ, কোনো একটা সেলফ কুইজ স্টাডি ফর এক্সাম্পল, সেলফ স্টাডিটা আপনি কি বুঝিয়ে যেতেছেন? লাইক এখানে তো আমি সেলফ স্টাডিতে আমি আমি কি বুঝলাম এটা আমি আগে নিজে কনফার্ম করলাম যে আমি বুঝতেছি কিনা। হ্যাঁ, আবার এই যে ধরুন ইফ এলস সুইচের সিনট্যাক্সটা আমি মেমোরাইজ করি, সিনট্যাক্সটা আবার লিখি। হ্যাঁ, সিনট্যাক্স দেখে দেখে আমি একটা প্রোগ্রাম করি, একটা অ্যাসাইনমেন্ট করি, কিংবা যে কোনো একটা থিঙ্ক করি যে এরকম। আমি মনে হয় আমার কাছে মনে হয় লাইক আমি কুইজটাও দেখলাম, সেলফ স্টাডিটা করলাম, আমার কতটুকু মনে আছে আমার নোট ওকে দেখে। ওকে, তাহলে সেলফ স্টাডির মধ্যে কুইজ আনতে চাইলে আনতে পারেন শেষের দিকে, হুম। কিন্তু আগে আগে পুরোপুরি কোর্স সিলেবাসটা না ইয়া করে রিভিশন না দিয়ে কুইজে ধরা ঠিক না। কুইজটা Okay. ধরবেন শেষে, সেলফ স্টাডিটার শেষের দিকে কুইজ এইখানে ধরবেন, এইখানে সেলফ স্টাডিটা কুইজটা ধরবেন। কুইজ চলতে থাকবে এখানে 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 কুইজ চলতে থাকবে, মানে অ্যাসাইনমেন্ট গুলি শেষ করতে থাকবে। চেষ্টা করবেন ক্লাসের আগের দিনই যাতে সব, আগের দিন এই 2 দিন আগেই যাতে এখানে যাতে শেষ করা যায় সব অ্যাসাইনমেন্ট। যাতে রিভিউ করতে পারেন, রিভিউ ক্লাসগুলিতে থাকবে, রিভিউ দিনটাতে থাকবে জয়েন করা কোনো সাপোর্ট টিমে, কারো কোনো হেল্প আছে কিনা, হেল্প করতে হবে কিনা, ওদেরকে একটু হেল্প করলেন, তাহলে আপনার একটু বেনিফিট হলো। একজনকে বুঝাইলেন, বুঝানোর টেন্ডেন্সি গ্রো করলো, বুঝানোর এক্সপার্টিস গ্রো করলো। বুঝানোর এক্সপার্টিস খুবই ভালো একটা ইয়া, এটা সবার থাকে না, বুঝাইতে বুঝাইতে এটা এক্সপার্টিস গ্রো করে। এটা হচ্ছে ক্লাস ডে, যেদিন ক্লাস তার পরের 2 দিন সেলফ স্টাডি। রেকর্ডিং গুলি রিভিউ করা এটা মাস্ট। হ্যাঁ, রিভিউ করা, দেখবেন যে অনেক কিছুই আছে আপনি মিস করতেছেন, এইটাতে লেজিনেসটা কাজ করে। রেকর্ডিং রিভিউ লেজিনেস কাজ করবে, তারপরে টেকিং নোটস এইটাতেও লেজিনেস কাজ করবে, রেকর্ডিংও দেখা এটা লেজিনেস কাজ করবে। আর এই 2টা দিন তো আচ্ছা সবাই মতো শেষ হলো, আচ্ছা আছে তো আরো 6টা দিন আছে, এই 2টা দিন এমনি চলে যায়। তারপরে আমি বলতেছি টিপিক্যাল সিচুয়েশন গুলি। তারপরে হুট করে মনে হলো, ও আমার তো অনেক কিছু করা দরকার, ভিডিও তো আপলোড হয়ে গেছে, আমি এখন তাহলে যাই একটু বসি, ইয়াতে সাপোর্ট টিমের সাথে বসি। সাপোর্ট টিমের সাথে বসে আমি এমন কোশ্চেন করতেছি যেগুলি নাকি আমি যদি এটা সেলফ স্টাডি হইতো, এখানে 2টা দিন একটু সময় দিতাম, তাহলে এই কোশ্চেন গুলো হইতো না। আবার গ্রুপ স্টাডির মধ্যেও আমি কথা বলতে পারতেছি না, কারণ ওরা যতটুকু বুঝছে, কারণ ওরা তো 2 দিন পরে আসছে গ্রুপ স্টাডিতে, ওদের সাথে তো আমি পারতেছি না। এখন ওদেরকে বলতে পারতেছি না, এটা তো সিম্পল ব্যাপার, এটা তো বলছিল ক্লাসে কিন্তু মনে নাই, কারণ আমি তো এই 2 দিন কাজ করি নাই। সো এইভাবে সপ্তাহ পর সপ্তাহ চলে যাবে, আমরা আস্তে আস্তে পিছিয়ে যাব। যখন একটা সপ্তাহ পড়া পেন্ডিং হয়ে যাবে, তখন পরের সপ্তাহটা কমপ্লেক্স মনে হবে। এই যে দেখেন না এখন কতজন আছে, প্রায় আজকে জয়েন করছিল কত, প্রায় 40। প্রথম দিন জয়েন করছিল 52 এর মতো, এর মধ্যে 10-12 জন থাকবে না আমি জানি। এখান থেকেও আরো 5-6 জন 10 জন, আই ডোন্ট নো, এটা ব্যাচ টু ব্যাচ ভ্যারি করে। হ্যাঁ, সবাই অ্যাটেন্টিভ না, আর যেহেতু অনলাইন ক্লাস আরো আরো অ্যাটেন্টিভ না। অনসাইট ক্লাসেও আমি দেখছি যে শেষের দিকে 2-1 জন ফেসবুক নিয়ে ইয়া করে, ক্লাসের সময় ফেসবুক দেখে, ফেসবুকের স্ট্যাটাস গুলি সে ইয়া করে, কিন্তু ক্লাসের লেকচারের দিকে তেমন একটা মনোযোগী না। তো এখানে সবাই অ্যাডাল্ট, সবাই তো একটা কমিটমেন্ট নিয়ে আসছি যে না আমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি ট্রাই করব। হ্যাঁ, ট্রাই করতে তো দোষ নেই, তাই না? যে জায়গায় আমার গ্যারান্টি আছে যে যদি আপনি এইভাবে আমার গাইডলাইন অনুযায়ী করেন তাহলে জব পাবেন। এটা আমি কোনো উইজার্ড না যে আমি আমার হাতে চেরাগ আছে, আমি 6 মাস পরে আপনাকে জব দিয়ে দেবো। তা আপনি নিজের ইয়েতেই পাবেন, আপনি গাইডলাইন ফলো করলেই আপনি পাবেন। এগুলি কোনো রকেট সায়েন্সও না যে খুব কঠিন, ইম্পসিবল কিছু না, সবই পসিবল, আমাদের চোখের সামনেই হইতেছে। স্টুডেন্টের জব পায় তো অনেক খুশি, মানে মানে খুশিতে খুব ইয়া করতেছে। আমাকে বললো ভাইয়া জব পাইছি, আমি ভেরি গুড। পরে সে একটু অবাক হইলো, আমি যে খুশি হই নাই, ভাবতেছে খুশি হই নাই। ভাই আপনি খুশি হন নাই? হ্যাঁ খুশি হবো না কেন, খুশি হয়েছি, কিন্তু অবাক তো হই নাই, আপনার মতো তো অবাক হইনি আমি। আমি তো জানি এইভাবে জব হয় এবং এইভাবে হয়ে আসে দেখতেছি, আমি তো অবাক হইনি, আমি খুবই খুশি হয়েছি আপনি জব পাইছেন। কিন্তু এটা অবাক হওয়ার কিছু নাই আমার কাছে, এটা সিম্পল, খুবই ইজি ব্যাপার এটা, জব পাওয়াটা।
উনিও 10 বছর পরে আর কেউ বললে সিম্পল লাগবে। না না, এই 10 বছর পরে না, আপনাদের ব্যাচের মধ্যেই দেখবেন যে এরকম হয়তো 5-6 জন কিংবা 10 জনের মতো এরকম থাকবে। 6 মাস পরে বলবে এটা তো খুব সিম্পল ব্যাপার, ট্রেনিং এর পরে শেষের দিকে। এখনো তো বলবে একটু একটু টাফ না, একটু দেখতে হবে, একটু একটু কঠিন আছে, একটু ইয়ে আছে, এরকম বলবে। কিন্তু ওরা ঠিকই পড়াশোনা করতে থাকবে। হুম, বলবে ক্লাসে যে হ্যাঁ একটু কমপ্লেক্স, একটু মনে রাখতে হবে, কিন্তু ওরা ঠিকই পড়াশোনা করতে থাকবে এবং ঠিকই জব পায় বলবে যে এটা কোনো ব্যাপার না। তখন ওদের কাউকে আমি আপনাদের ইয়েতে আনবো এই এই মিটিং এ, আর 2-3টা সপ্তাহ পরে, 2-3টা ক্লাস পরে আমি আনতে থাকবো যারা জব পাইছে আগের ব্যাচে, ওদেরকে। তখন ওরা বলবে যে যে হ্যাঁ এটা খুবই ইজি, প্রথম দিকে মনে হবে যেন একটু টাফ, এরকম মানে এই সমস্ত কমন কথা আর কি। ইজি প্রথম দিকে আমি একটু ইয়ে করছিলাম, গ্যাপ দিছিলাম, হ্যাঁ পরে তো মানে দৌড়ায় কুল পাই নাই এরকম। এই যে ধরেন প্রথম দিকে একটু গ্যাপ ছিল আমার, তারপরে আমি তখন জব, আমার কারেন্ট জবটাকে একটু এদিক সেদিক করলাম, আমার হাতে প্রচুর সময় বের করে নিলাম, বের করে আমি এইটুকু সময় আমি ডাবল পরিশ্রম করছি। এরকম আছে সিনারিও, আরো সিনিয়র আমি শুরু থেকে আমি আমি খুব অ্যাটেন্টিভ ছিলাম এবং প্রত্যেকটা নোট করতাম, এবং এবং একদম রীতিমতো একটা মানে ধরেন সেমিস্টারের মতো। হ্যাঁ, সেমিস্টারে কি করে মানুষ যতটুকু ইয়া করে, 2-3টা কোর্স নিয়ে যেভাবে সেমিস্টার চালায় ঠিক একইভাবে চলতেছে। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই অ্যাক্টিভ ছিল। তো এরকম এরকম গল্পগুলি যখন শুনবেন তখন দেখবেন যে এটা তো অ্যাচিভেবল। হ্যাঁ, এটা বলেন। জি, আসসালামু আলাইকুম ভাই। হচ্ছে যে এটা শেষ করার পরে আর কি আপনার এটা কি কোনো ওয়েবসাইট মানে জবটা কিভাবে খুঁজে পাবো আর কি? এটা কি ওই কোনো স্পেসিফিক কোনো সাইট আছে বা বুঝতেছেন না আসলে। কেন সাইট দেখতে হলে আর এখানে ট্রেনিং এ কেন আসবেন? না একটু এর তো সব ওয়ান স্টপ সার্ভিস। মানে রেজিউমে আমরাই তৈরি করব, ইন্টারভিউ প্রসেস আমরা করব, তারপর তারপর যা যা লাগে ইচ এন্ড এভরি স্টেপ এখানেই হবে। আপনাদের কাজ শুধু আমি আবার যেটা বুঝতে পারলাম না এই একটু আর একটু ডিটেলস যদি বলতেন মানে আপনারা বলতে কি মানে আপনাদের কোনো টিম আছে এখানে বা এটা আমি কোর্সটা কমপ্লিট করলাম বা ইন্টারভিউ দিব কোথায় দিব বা কি আসল বিষয় এটা একটু এই কোর্সের সাথে ইন্টারভিউ প্রসেস, তারপর ইন্টারভিউতে যা যা আসবে এটা, তারপর লিঙ্কডইন প্রোফাইল তৈরি, রেজিউমে তৈরি, তারপর জব খুঁজে দেওয়া, হুম, এক কথায় A to Z তারপর A to Z সবই আছে। এখন এইটা ডিটেল তো আমি এই ক্লাসের মধ্যে বলবো না। না না জাস্ট এখন তো আপনারা আছেন ধরেন, মানে কেউ কেউ জানে না যে ঈদটা কবে হবে একটু কিউরিয়াস থেকে বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা এখন যদি আমি বলি ডিটেল, তাহলে না জিনিসটা আপনারা বুঝবেন না। হ্যাঁ, এটা ধরেন আরো পরের যখন আসবে 5 মাসের মাথায় আরো 1-1.5 মাস বাকি থাকতে আস্তে আস্তে এগুলি বলবো আর কি। এগুলো তো 1 ঘন্টার মধ্যে এটা বলার না সম্ভব আমি না। আসলে থট করছিলাম যে আপনার যে এটা কোর্সটা কমপ্লিট করার পর হয়তো নিজে নিজে মানে না না, করতে হবে সেই জন্য আর উহুম, কি। উহুম। এটা সোজা কথা, আপনি একটা অফিসে ইন করতে আপনার যা যা লাগে সব কিছুই আমরা সাপোর্ট দিই। ধন্যবাদ। আপনাদের কাজ শুধু, সবাইকে বলতেছি, আপনাদের কাজ শুধু প্রত্যেকটা সপ্তাহের পড়াশোনা প্রত্যেকটা সপ্তাহে শেষ করা। এখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট নাজিন আছে, তারপরে রায়হান আছে, এরা অলরেডি 7-8টা ব্যাচের সাথে ছিল আগের। ওদেরকে জিজ্ঞাসা করেন কিভাবে জব হয় আর কিভাবে একটা স্টুডেন্টের জব হয় না। ওরা খুব সুন্দর করে বলে দিতে পারবে, কারণ ওদের সাথে স্টুডেন্টদের বেশি ইয়া থাকে, ইন্টিমেসি থাকে। মানে যার জব হয় না সে হয়তো আমার কাছে ডিটেল খুলে বলে না অনেক কারণে, কিন্তু ওদের কাছে ঠিকই বলে। ওদেরকে গ্রুপ স্টাডির সময় জিজ্ঞাসা করেন কাদের জব হয়েছে আর কাদের জব হয়নি, কি কারণে জব হয়নি আর কি কারণে জব হয়েছে, এটা একটু খুলে বলেন। ওরা বলে দিবে, অনেকগুলি কেস স্টাডি তাদের আছে, তাদের ইয়াতে এক্সপিরিয়েন্সে অনেক ধরনের কেস স্টাডি আছে, সিনারিও আছে। এই সিনারিওর মধ্যে এটা শুনেন, সবাই শুনেন মনোযোগ দিয়ে। ওই সমস্ত সিনারিওতে মানে যেটা নাকি আনসাকসেস সিনারিওতে ওগুলি যাতে অ্যাভয়েড করতে পারেন, আর সাকসেসফুল সিনারিওগুলিতে ফলো করতে পারেন। এই কারণে আগে ভাগে এগুলি জানা দরকার। মানে এগুলা কি এখন জানলে বেশি ভালো হবে নাকি আর পরে জানলে বেশি ভালো হবে? না, এখন থেকে শুরু থেকেই তো ইয়া করতে হবে, আমার গাইডলাইনটা ফলো করতে হবে। আচ্ছা।
এখানে টোটাল প্রায় 30 উইকস এর মতো ক্লাস হবে। হ্যাঁ, 30 উইকস। এটা এমন না যে প্রথম দিকে 5টা ক্লাস আমি একটু স্লো করলাম কিংবা না বুঝলেও চলবে, শেষের দিকে ইম্পর্টেন্ট গুলি আমি দেখবো, এমন না। কারণ এটা পুরাটাই একটা বিল্ডিং ব্লকস। আমি এখন জানালা তৈরি করা শিখাচ্ছি, দরজা কিভাবে তৈরি করে সেটা শিখাচ্ছি, টাইলস কিভাবে করে এটা শিখাচ্ছি। হ্যাঁ, এটা 1 নাম্বার ফ্লোর, 2 নাম্বার ফ্লোর, 3 নাম্বার ফ্লোরে এই স্টেপে আছি। এখন আমাকে টাইলস তৈরি করতে হবে, একটা ফুল ফ্লোর বানাইতে হবে এখানে, যখন আমি 25 নাম্বার ক্লাসে থাকবো। তখন আমি বলবো ঠিক আছে, আপনি টাইলস তৈরি করেন, আপনি এখানে একটা ডোর দেন, এখানে উইন্ডো দেন, এখানে গ্লাস ফিটিং করেন, ইয়া করেন, সবকিছু করেন। কারণ এগুলো তো সব জানা আছে আমার, এখানে এখানে প্র্যাকটিস করছি আমরা। তাহলে এখানে এসে সম্ভব হবে। একটা ফুল ফ্লোর বানানোর কথা চিন্তা করবেন। হ্যাঁ, আমি তো এগুলি জানি, এগুলি জানি, এগুলি জানি, এগুলি জানি, তো এইটাই তো ফুল ফ্লোর হয়ে যায়। 5, 7টা, 8টা, 10টা উইকের যে পড়াশোনা, এটা তো ফুল ফ্লোর হয়ে যায়। তখন এটা ইমপ্লিমেন্টেশন হবে খুব ইজি। মানে কোর্সটা এত ইজি, আমি তো আপনাদেরকে বলি না যে ধরেন 26টা ক্লাসের মধ্যে আমি 26টা দেশের নাম বলবো, তো 26তম লাস্ট ক্লাসে আমি যদি বলি আচ্ছা বলেন তো 26টা দেশের নাম বলেন তো শুরু থেকে, কে পারবেন আর কে পারবেন না, এটা সবাই বুঝতেছেন তাই না? জি। হ্যাঁ, এইভাবেই দেখবেন প্রতিটা উইকের পড়াশোনা এইভাবে গ্রুপ স্টাডি করে একটু ইয়েটে করে এই হাসতে হাসতে খেলতে খেলতে জব হয়ে যায়। জব হওয়ার পরে অনেকে আমার সামনে চিমটি কাটছে আমার হাতের মধ্যে, যে ভাই বিশ্বাস হয় না জব পেয়েছি, এগুলি করে জব হয়ে যায়। পাইলটকে জিজ্ঞাসা করছিল তুমি যে 4 মারলা নাইরোবিতে 1990-তে, তুমি মানে কি মনে করে 4টা মারছো, মানে 1 বলে 3 দরকার, ওইখানে পাইলট 4 মারছে লাস্ট বলে 1990-তে নাইরোবিতে, ওয়ান ডে স্ট্যাটাস পাওয়ার জন্য বাংলাদেশ। তখন পাইলট বলতেছে যে আমি তো, আমার কাছে মনে হলো একটা ঢাকা লিগের খেলা একটা 4 পিটাইলাম। আমার কাছে এমন মনে হয় না যে এটার কারণে যে এত ওয়ার্ল্ডে মানে বাংলাদেশ উঠে আসবে, টেস্ট ক্রিকেটের মানে ওয়ান ডে স্ট্যাটাস পাবে, এরকম বড় কিছু আমার এত কিছু ইয়া হয় না, একটা সিম্পল 4-এর মধ্যে এত কিছু। পাইলট খুব অবাক হয়েছে যে এটা কিভাবে। পাইলট না দুর্জামানা না, মনে আছে কারো? না, পাইলটই হবে। পাইলট, হ্যাঁ 97। হ্যাঁ। তো এরকমই আপনি এই যে মানে মানে অনেকটা খেলার ছলে জবটা পেয়ে গেছেন, এরকমই মনে হবে আপনার। কিন্তু এভরি উইকের পড়াশোনা এভরি উইকে শেষ করতে হবে। এখনো সময় আছে, এখনো যারা প্রিভিয়াস টপিকটা ভালো মতো স্টাডি করেন নাই, এই এই আজকে কিন্তু শেষ, ইফ কন্ডিশন শেষ। ইফ কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 6। 6, এই 5টা ক্লাস, লাস্টের 5টা ক্লাস। 1 নাম্বার ক্লাস তো কোনো ক্লাস না, এটা স্টেটমেন্ট আর 2 নাম্বারও আপনারা বুঝছেন। ডাটা টাইপস থেকে কন্ডিশন, এই দুইটা ভালোভাবে আবার রিভিউ করবেন। এই সপ্তাহটা ডাবল পরিশ্রম করবেন যারা পিছায় আছে। এখন তো অনেকেই নাই, 34 আছে, তার মানে আরো 8-10 জন অলরেডি করছে, লিভ নিছে। তো যারা শুনেন নাই এদেরকে আমি কি মেসেজ দিয়ে দিব কিনা চিন্তা করতেছি। এখনো সময় আছে, সবাই মিলে যারা যারা পিছায় আছেন, কম বুঝতেছেন, এখনো সময় আছে। এই সপ্তাহটা ভালো মতো প্রশ্ন করলে হবে, 1 সপ্তাহ ভালো মতো প্রশ্ন করলে হবে, পিছনেরটা সব কমপ্লিট হয়ে যাবে। বলেন আমরা বলেন। কয় সপ্তাহ করতেছি মোস্টলি? জাভা, এটা হচ্ছে আপনার আগের বছর জাভা একটু বেশি সময় লাগছে, এত সময় লাগবে না। জাভা 17টা তো 14টার মধ্যে শেষ করে দেবো, 14 to 15 এর মধ্যে জাভা শেষ। আসসালামু আলাইকুম বেলাল ভাই, এখন আমার এটাকে একটু সমাধান করে দিবেন। কোনটা এটা? যে স্ক্রিনের ইয়াটা আর কি, আসলে আমি দেখতেছি পাচ্ছি না আর কি। ওই আপনার লেকচারের সময় আমি আর মানে ওখানে কোনো আইডি দিই নাই আর কি। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা তো এখন ডিসকাস করতেছি। এটা ভিডিওতে থাক, আপনি করেন। তাহলে জি। এখানে ডিসপ্লে সেটিং এ গেলাম, মাল্টিপল ডিসপ্লের জায়গায় আছে ডুপ্লিকেট, আমি এটাকে এক্সটেন্ড করলে কিপ দ্য চেঞ্জ। এটা আবার একটু দেখান তো, আমি এই সেট থেকে এটা হ্যাঁ, আবার আমি যদি আবার চেঞ্জ করি, কোথা থেকে চেঞ্জ করবো আবার? না চেঞ্জ করতে হবে না। এখন দেখেন আপনার মনিটর আর ল্যাপটপটা কোন দিকে? জি, আমার মনিটর বাম পাশে, সরি স্ক্রিনটা হচ্ছে আমার ডান পাশে। 1 নাম্বার শো করতেছে কোথায়? 1 নম্বর শো করতেছে হচ্ছে যে আমার মেইনটা। আমি আইডেন্টিফাই ক্লিক দিই। হ্যাঁ, হচ্ছে আমার, হ্যাঁ মেইন না, আপনার ল্যাপটপ আর মনিটর বলবেন। 1 নাম্বারটা কি? ল্যাপটপটা 1 নাম্বার ল্যাপটপ। ল্যাপটপ। ল্যাপটপটা কি ফিজিক্যালি মনিটরের বাম দিকে আছে? ডান দিকে আছে ল্যাপটপটা। হ্যাঁ, ল্যাপটপটা কোন দিকে আছে? মনিটরের? আমার বাম পাশে আছে। না, মনিটরের কোন দিকে আছে?
আপনার ল্যাপটপটা জি শুনুন, আপনার ল্যাপটপটা মনিটরের কোন পাশে আছে? মানে 1 and 2 এর কথা বলতেছেন? না ওয়ানটা না হচ্ছে না না, আপনি ফিজিক্যালি আপনার টেবিলের উপরে যে হাত দিয়া ধরেন, মনিটরটা হাত দিয়া ধরেন, জি হাতে ধরছেন, এটা আমার ডান পাশে আছে। ল্যাপটপটা মনিটরের কোন পাশে আছে? আমার ডান পাশে। আপনার ডান পাশে না, মনিটরের ডান পাশে আছে। হ্যাঁ মনিটরের ডান পাশে। জি আচ্ছা, তাহলে এখন আপনি মাউস যদি ঘোরান তাহলে এইভাবে মাউস ঘুরবে, এখান থেকে এখানে মাউসটা যেতে ইজি হবে। আর যদি মনিটর থেকে ল্যাপটপে নেন তাহলে এইভাবে গেলেই হবে, আর ল্যাপটপ থেকে মনিটর নিলে এইভাবে গেলেই হবে মাউস। হ্যাঁ, আর ব্রাইটনেস আপনার যেটা আছে এটা মানে আমি বলি যে অ্যাটলিস্ট 20% রাখতে, 20% নিচে থাকবে আর কি। কিন্তু আপনি এমনিতেই যখন কাজ করতেছে এমনি থাক, মানে ব্রাইটনেস যত কমানো যায়। আর এটা কি ওই যে ডিসপ্লে থেকে গেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে থেকে ক্লোজ, এই যে রাইট ক্লিক, ডিসপ্লে সেটিং, আচ্ছা আচ্ছা ওখান থেকে যায়। এবার আপনার ইক্লিপস কই? এখানে এই ক্লিপসটা হচ্ছে যে নিচে আছে। এখানে সবার যাদের এই ইয়াটা আছে দেখেন, এখানে টাস্ক ভিউ, এগুলি অতটা কাজ করে না, এটা সময়, এটা টাস্ক বারটা বেশি বেশি ইয়ে করে রাখে, এই কারণে এটাকে তুলে দিতে পারেন। আর এখানে একদম বড় করে সার্চ বক্স রাখার দরকার নেই, থাকলে অনেকটা এই জায়গা অকুপাই করে রাখে। তো এই কারণে এই সার্চ বক্সটার উপর রাইট ক্লিক করেন, অথবা এখানে রাইট ক্লিক করেন, জি এই এই ফাঁকা জায়গায়, এই কালো জায়গায় রাইট ক্লিক করলে সার্চ শো সার্চ বক্সের জায়গায় লিখবেন, দিবেন শো সার্চ আইকন। তাহলে এখানে দেখেন আর বক্স নাই, কি চলে আসলো এখানে, এখানে একটা সার্চ আইকন চলে আসলো। তাহলে আমার এখানে অনেক জায়গা হয়ে গেল। তো এটা হচ্ছে আপনার। ভাইয়া, জি বলেন। নেস্টেড ইফের মধ্যে কি আমরা এন্ড অর ইউজ করতে পারবো? মানে ওই যে যেটা আমরা কন্ডিশন এন্ড এবং অর, হ্যাঁ পারবেন। আমি করতেছি কিন্তু এটা আমার এরর দেখাচ্ছে। হ্যাঁ দাঁড়ান আসতেছে। তো এরকম, তাহলে সার্চ বক্স আর ইয়া বক্স এভাবে যা যা লাগে প্রয়োজনীয় কাজগুলো আপনার করে নেবেন, যাতে এগুলি আর মাইক্রোসফট এডস এখানে থাকবে না। আমি এটাকে আপ করে দিচ্ছি। হ্যাঁ শেয়ার করেন আপনি নেস্টেড ইফের। আমার কথা বলতেছেন? না, আপনি সেট, আপনি এখন জি। ক্লাস ফলো করেন। ওকে হ্যাঁ আপনি শেয়ার করেন, যে নাকি প্রশ্ন করছেন। এই যে আরেকটা স্ক্রিন শেয়ার করো, তো আমি পারতেছি না। কিভাবে শেয়ার করছেন এখন? ওই শেয়ারটা অফ করতে হবে মনে হয়। না আগে শেয়ার, না, আপনাকে বলে যে আরেকটা সিন অফ করার জন্য। হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন। ওকে, কে ওনাকে হেল্প করবেন? আচ্ছা, প্রবলেমটা হচ্ছে, আমি প্রবলেমটা বলি, সেটা হচ্ছে যেমন আমি এই নেস্টেড ইফ এর মধ্যেই আমি হচ্ছে যদি কোনো রেঞ্জ ইউজ করি, হ্যাঁ হুম, ট্রাই করতেছিলাম আর কি, সেই ক্ষেত্রে কি এটা কাজ করে কিনা। কিন্তু আমার এখানে এরর দেখাচ্ছে যে the operator and is undefined for the argument type as int boolean. কি প্রবলেম দেখুন তো। প্রবলেম ওনার 15 নাম্বার গ্রেটার দ্যান এর আগে আসবে আর কি ইকুয়াল। ভেরি গুড। আমি হ্যাঁ, আগে ঠিক। দিয়েও করছিলাম ভাইয়া। হ্যাঁ ঠিক করেন, এই যে শুনেন কি বলছে আপনাকে। আপনার ইকুয়াল টু গ্রেটার দ্যান এর আগে আসবে 15 নাম্বারে। কাট করলেন কেন? আগে ওনার কথাটা ভালো মতো শুনেন, আন্ডু দেন, আন্ডু দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। হ্যাঁ এবার ওনার কথাটা ভালো মতো শুনেন। 15 নাম্বারে গ্রেটার দ্যান এর আগে আসবে ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান, এটা না 70 পাশেতে। হ্যাঁ হ্যাঁ ইকুয়াল সাইন আসে পরে। আচ্ছা আচ্ছা, রাইট। ওকে, এক্সেলেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আপনার Spelling mistake 15 আর 18 নাম্বার লাইনে ইন্ডেন্ট নাই কেন? এটা তো ইফ এর আন্ডারে, এই নিচের দুইটা ইফ, উপরের ইফ এর আন্ডারে, তাহলে তো ইন্ডেন্ট হবে, একটা ট্যাব হবে। 15 আর 18। হ্যাঁ তো বেসিকলি আপনার ইফ দুইবার, প্রথম ইফটা হলো ওইটার আন্ডারে দেখে এটা ট্যাবটা মানে রাইট এক্সট্রা ট্যাব বাড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিস্টেমটা। তারপরে ভিতরের ইফে, নেস্টেড ইনার ইফে আপনার স্টেটমেন্ট প্রিন্টএলএন, সিস্টেম আর প্রিন্টএলএন, এখানে কি ট্যাব হবে না? ট্যাব হবে একটা, হ্যাঁ, বোঝানোর জন্য যে এই ইফের আন্ডারে। ওকে এক্সেলেন্ট, এই তো সুন্দর লাগে না এখন প্রোগ্রামটা। তো 18 নাম্বারটা উনির ইফটা আরো একটা ট্যাব হবে না?
কিন্তু 18 already নাম্বারের দিছি, ইফেক্ট already কেন ট্যাব হবে, কারণ এই ইফটা তো উপরের সেকেন্ড ইফ এর ইয়া না, চাইল্ড না, সেকেন্ড ইফ এর সিবলিং, ভাই বোন, ইংলিশ সেম ওকে রাইট। হেলাল ভাই, বলেন। আমার একটু প্রবলেম হচ্ছে এক্লিপসের প্যাকেজ নিয়ে। শেয়ার করেন। হ্যাঁ, তাহলে এখন আপনার এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে গেছে, তাহলে এনভায়রনমেন্টটাকে কিভাবে সচল আবার আগের মতো আনবেন? লেফটে যাবেন আপনি, কোথায়? না রাইট কর্নারে যে রিসেট দিতে হবে। রাইট কর্নারে কোথায়? এখানে জাভায়? জাভায়? হ্যাঁ, হ্যাঁ, তারপর এটা জাভায়? হ্যাঁ, কি করতে হবে জাভাতে? রাইট ক্লিক, রাইট ক্লিক, রিসেট। রিসেট পার্সপেক্টিভ, ইয়েস। Yes. ওকে, So cancel all the other extra one. That's gonna be easy. এক্সেলেন্ট। আপনার ইয়ে কই, প্রজেক্ট কই? এইটাই তো খুঁজে পাচ্ছিলাম না। So আচ্ছা, do you down? তো এই তো- আপনি কি অন্য ওয়ার্কস্পেসে চলে গেছেন নাকি? না, মানে এর আগে প্রজেক্ট করছিলেন? হ্যাঁ ভাইয়া অন্য পর্যায়ে চলে গেছে মনে হয়। হ্যাঁ, ফাইলে যান, ফাইলে যে সুইচ ওয়ার্ক স্পেস মানে অন্য এই যে, ফোল্ডারে yes. যান, তাহলে আপনার বর্তমান ওয়ার্ক স্পেস হচ্ছে সি জাভা ওয়ার্ক স্পেস ক্লাস 4 কন্ডিশন, ও ক্লাস 4 এর মধ্যে ঢুকছেন, তাহলে এটা হবে, এটা আপনার ওয়ার্ক স্পেস হচ্ছে এটা সি জাভা ওয়ার্ক স্পেস। আমি এখন অন্য ওয়ার্ক স্পেস আপনার নিয়ে যাচ্ছি। So আপনি কি দুইটা ইক্লিপস খুলতে পারবেন, দুইটা সেপারেটে? হ্যাঁ, দুইটা সেপারেট ইক্লিপস খোলা যাবে। I আমি এই যে এইখানে আবার ক্লিক করলে আরেকটা ইক্লিপস খুলবে। এখানে আমি দুইটা স্ক্রিনে দুই রকম ইক্লিপস রাখতে চাইছিলাম, এই জন্য। হ্যাঁ পারবেন। আমি দেখাই দিচ্ছি, আপনি শেয়ার করেন। চলে আসছে। হ্যাঁ, এই তো। আর এই টাস্ক লিস্ট কাটা। What is the reason for this? I mean, what did I make mistakes on this? সামথিং হ্যাপেন, হেলাল ভাই, সামথিং হ্যাপেন মেবি। আপনি এখানে কি প্রজেক্টগুলি ক্লাস 0, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এইভাবে করে সেভ করবেন। আচ্ছা, প্রজেক্টগুলি আমি যেভাবে সেভ করি, জি, প্রজেক্টের জি, নাম দিবেন ক্লাস জি। 5। হয়েছে কি, আমি আজকে যখন আপনি ইয়েটা দিছিলেন না, তখন আমি ক্রিয়েট করছি, করার পরে ওই প্যাকেজ এক্সপ্লোরারে ইয়েটা গেছে, ক্লাসের ইয়েটা গেছে, হ্যাঁ। হুম। যাওয়ার পরে কিন্তু প্রজেক্টে গিয়ে আর ইয়ে করতেছেন, সোর্সটা দেখাচ্ছে না। সোর্সে আমি ক্লিক করছি, রাইট ক্লিক করছি, তারপরে হচ্ছে না, হ্যাঁ। তারপরে এই আর কি। পরে সামহাও আর কি, মানে ওয়ার্ক স্পেসটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। তাহলে সমস্যা নাই, এটা তো এখন আসলো। এখন আপনি আজকে কোনো কাজ করছিলেন? হ্যাঁ, ওই যে করতে গেছিলাম, পরে আমি ডিলিট করে দিয়েছি। আমি মনে করছি যে ওকে আমার প্রবলেম হচ্ছে বোধহয়, আমি 2-3 বার ইয়ে করছি। কোনটা করছিলেন? এই না, আজকে মানে ডিলিট করে দিছি, হ্যাঁ, তাহলে আবার নতুন করে করেন। নতুন করে করতে হবে, হ্যাঁ সেটাই আর কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে। আরেকজন শেয়ার করেন। আর হ্যাঁ, আরেকটা ইক্লিপস এখন আমি যদি রান করতে চাই, দুইটা যে এইখান থেকে করা যায় ওকে ইক্লিপস। ইক্লিপস, তাহলে আরেকটা ইক্লিপস রান করবে। So where they gonna এটা সেপারেট একটা সেভিং থাকবে ওখানেও। কি ডিফল্ট ওয়ার্কস্পেস ইজ অলরেডি ইন হ্যাঁ, এটা তো আসে Do না। we want to choose another workspace? Yes. Okay. I want to choose another workspace. তো আমার একটা another workspace এর নাম বলে দেব। এখানে কি লেখছে? Right, practice. Let's see. Workspace. এখানে কি লেখছে? আপনার লেখাটা অনেক ছোট লাগতেছে। হ্যাঁ, adding. Add an existing or create a new workspace. Add workspace. এখানে কি আছে? C Java Yeah. workspace 2. Okay. আমি একটা খুললাম। এখানে কি আছে? Launch and remove. Browse workspace 2 কোনটা? এটা? উপরেরটা যেটা সিলেক্ট হয়ে আছে। Yes, এটা। workspace 2 Could not launch. আমার ফোল্ডারটা মানে চেঞ্জ করতে হবে। এখানে কি লেখা? ইউজার নাকি? ইউজার লেখা। Yeah. তাহলে লেখেন জাভা। Java. Okay. ওয়ার্কস্পেস ইউজার এইভাবে ফোল্ডার তৈরি করা যায় না, তো জাভার মধ্যে ওয়ার্কস্পেস 2 নামে একটা ফোল্ডার তৈরি হলো। তাহলে এখন আপনার এখানে দুইটা ইক্লিপস রান করতেছে। এই যে দেখেন, একটা এখানে, দুটো কি দুই জায়গায় থাকবে? একটা থাকবে জাভাতে, একটা থাকবে ইউজারে। হ্যাঁ, আচ্ছা, একটা থাকবে ইউজার জাভা, ইউজার না, হ্যাঁ একটা জাভা, একটা থাকবে ইউজারে, রাইট। এই যে দুইটা Okay. ভাই শুনতে পাচ্ছেন? জি।
আচ্ছা, আমরা যখন এলসিফ দিয়ে করি তো মূলত হচ্ছে যাতে আমাদের সময়টা কম লাগে, প্লাস হচ্ছে আমরা এক্সাক্ট যেই বাগটা থাকে সেটা পর্যন্ত গিয়ে আর রান করবে না প্রোগ্রাম, এটার জি কারণে। জি এখন যদি আমার প্রোগ্রামে যদি মোর দেন ওয়ান প্রবলেম থাকে, একটা জায়গায় 2টা বা 3টা প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমি দেখতেছি আমার ওই ফার্স্ট প্রবলেমটাই পর্যন্ত গিয়ে তো এরপরে সে সরাসরি একদম ওই আমার স্টেটমেন্টের পরে চলে যাচ্ছে, বা বা আমি যদি ডিবাগ করি আর কি, যেমন আমার এখানে প্রবলেম Tuesday 4 সে Tuesday 4 পর্যন্ত গিয়ে ডিরেক্ট মনে করেন নাম্বার 34 চলে আসছে এরকম। ওকে ওকে এখন প্রবলেম হচ্ছে আমি এটা তো প্রবলেম আমি বুঝলাম, ঠিক আছে, এখন আমার কি নেক্সট প্রবলেমটাকে ফাইন্ড আউট করার জন্য আমার এটা ফিক্সড করে আবার প্রথম থেকে ডিবাগ করতে হবে? হ্যাঁ, যখনই কোনো এডিট করবেন সোর্স কোডে, জি, তাহলে আবার টার্মিনেট করে আবার ডিবাগ রান করতে হবে। আবার ডিবাগ করতে হবে এইটার Correct. জন্য, যে এক ওয়ান টাইমে তো আর বের করা যায় না। কারেক্ট, ওকে, ওয়ান টাইম করা যায়। আচ্ছা আচ্ছা, আপনি আপনার ফাইন করা হবে। দেখেন আপনি কি করছেন, ইন্ডেন্টিং হয়েছে ঠিক মতো? সবাই দেখেন তো। হ্যাঁ দেখেন, ইন্ডেন্টিং হয়েছে না? আচ্ছা কেমনি দিলেন? আপনার মেনটা কোন ইয়াতে আছে? উপরে ওঠেন, উপরে উপরে যান, উপরে আরো উপরে, উপরে মেইনের পরে না ইন্ডেন্টিং তো ঠিক আছে। আচ্ছা নিচে আসেন না, ও তাহলে তাহলে এই যে নিচে যে মেইনের যে কার্লি ব্রেস, এন্ডিং কার্লি ব্রেস, মেইনের এন্ডিং কার্লি ব্রেস, এটা কোথায় আছে? মেইনের নিচে দেখেন তো উপরে না, কলামটা দেখেন। যেহেতু মেইন আর কার্লি ব্রেস একই স্ক্রিনে আসা মুশকিল, কলাম পাবলিকের কলাম নাম্বারটা দেখেন, এইটার কলাম নাম্বার দেখেন কততে শুরু হয়েছে। এটা মানে ডান দিকে কার্সার নিলে কততে শুরু হয়েছে? 9 না? 9। আর মেইনটা কততে শুরু হয়েছে দেখেন তো। মেইন এটা তো ক্লাস, নিচের 4 নাম্বার লাইন হলো মেইন। মেইন শুরু হয়েছে কত নাম্বার কলামে শুরু হয়েছে? 44। 4 নাম্বারটা শুরু হয়েছে কত নাম্বার কলামে? এই পিতে নেন, পিতে নেন। ওপেনিং কার্লি ব্রেস না, পাবলিকের প্রথম লেটারটা, এই লাইনের পিতে প্রথম দেন। লেটার। হ্যাঁ হ্যাঁ। পিতে, হ্যাঁ পাঁচে 5-এ শুরু হয়েছে। তাহলে এটা কার্লি ব্রেস শেষ হবে না? এটা কেন দিলেন? এটা তো ঠিকই ছিল। না না, আন্ডু দেন, কারণ পাবলিকের পরে তো একটাই ইন্ডেন্ট থাকবে, ক্লাসের পরে একটা ইন্ডেন্ট থাকবে 4 নাম্বারেতে। হ্যাঁ তাহলে এটা 9 আছে, তাহলে এটা 5 হবে। হ্যাঁ দেন ব্যাক দেন। ওকে এক্সেলেন্ট, এখন ঠিক আছে। এবার তাহলে বুঝছেন তো না কি হয়েছে? হ্যাঁ এটা ক্লিয়ার, নিচের এটা নিয়ে কার্লি ব্রেসটা, হ্যাঁ বুঝতে পারছি না। থ্যাংক ইউ। যাক ফাইনটা খুব কম টাকার মধ্যে চলে গেছে। উনি ইস্যুটা কি ছিল? উনি একই আচ্ছা আমি ইস্যুটা কি যদি ছিল? আমাকে হ্যাঁ same- সাহেব একটু বুঝাই দেন ওনাকে কি আচ্ছা, করতে। ইস্যুটা হচ্ছে যে আমরা যখন এলসিফ দিয়ে কোনো আমরা যখন ডিবাগ করি এলসিফ এর ইয়াতে কন্ডিশনে, সেই ক্ষেত্রে যদি সেম প্রবলেম থাকে, মানে একাধিক প্রবলেম থাকে, আমরা সেটা বের করতে হইলে আমাদেরকে প্রত্যেকটা প্রবলেম ফাইন্ড আউট করার পরে হচ্ছে আমরা যখন এডিট করব, সোর্স এডিট করে করে আবার নতুন করে মানে টার্মিনেট করে আবার নতুন করে হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা রান করতে হবে। তো এখানে টুগলটা ইউজ করতে হবে না আপনার রাইট করে দিয়ে? আচ্ছা, আমি আপনাকে তাহলে দেখাইতে পারি যে কি সমস্যাটা কি ছিল আর কি। রাইট ডেমোটা যেমন- সুন্দর। বেলাল ভাই, আমি বলেন। যেমন- আমার তো প্রবলেমটা এখন এক্সিস্ট করতেছে যে এক্লিপসে ঢুকলাম আমি, এক্সকিউজ মি, এক্লিপসে ঢুকলাম, ইয়ে করলাম, ওই প্যাকেজে এতে গিয়ে কিন্তু সোর্স কোডে গিয়ে আটকাই যাচ্ছে প্যাকেজের ফোল্ডারে। আচ্ছা আপনি দেখেন ওনার পর একজন আছে, তারপর দেখেন। ওকে শিওর। ওকে, ইউ টুগল ইট। ও আচ্ছা, এখানে মনে হয় আমার ইয়া করা ছিল এগুলো। ইয়া আপনার আনটিক টুগল। না ডিক্লারেশনে তো ব্রেক পয়েন্ট দেওয়া যায় না, মানে মেইন মেথডের মধ্যে দেওয়া যায় না। আপনি নিচে আসেন, ব্রেক পয়েন্ট দেন, অন্য পেজে চলে গেছেন না? ব্রেক পয়েন্ট দেন। ভাই এটা তো অন্য পেজে চলে গেছে না? না ঠিকই তো আছে। That one. হ্যাঁ ব্রেক পয়েন্ট দেন আগে। No, this is not the same one. এটা The এটা other- আমরা তো এটাতে ছিলাম না। ও তাহলে ওই যে উপরে ক্লিক করেন, নতুন ট্যাবে ক্লিক করেন, এই যে এখানে আপনার হ্যাঁ That's তাহলে আমার ওইখানে চলে গেল কেন? ক্লিক পড়ছে আর কি কোথাও। click person. না কারণ ভাই শাফি ভাইয়ের এই
ইক্লিপসের সমস্যাটা হচ্ছে, আমরা যখন গ্রুপ স্টাডি করছি তখন ওনার এই হ্যাঁ সমস্যা হ্যাঁ, এই সমস্যাটা আগেও যে হয়েছে। উনি যখন রান করে অন্য পেজে চলে যায়, এর কারণটা কি? কারণ হলো ওই যে পেজটা রান করবে সোর্স কোডটা, ওই পেজটার মধ্যে একটা ক্লিক করে নিতে হবে, কার্সরটা এখানে বসায় রাখতে হবে, তারপরে রান করতে হবে। আচ্ছা, আপনি আরেকবার রান করে দেখান তো শহীদ ভাই। এরকম বেশি হলে ইক্লিপসটা বন্ধ করে দিবেন, বন্ধ করে আবার ওপেন করবেন। এই যে নিচ হচ্ছে না কিন্তু ভাইয়া, হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিক। এখানে ক্লিক করলাম। হ্যাঁ, আপনার টুগল অন করা, এই যে টুগলটা অফ করেন। ও নো নো, আর ইউ না। ওকে? হ্যাঁ, ঠিক আছে, 8 নাম্বার লাইনে টুগু হ্যাঁ, রান করেন, এবার টার্মিনেট করেন, প্রোগ্রাম। আবার করেন। Yeah, it doesn't show the Okay. okay. হ্যাঁ ঠিক আছে। এখন এবার হচ্ছে একবার আমরা যখন- টার্মিনেট করে ইয়ে করলে কাজ হ্যাঁ। করে। এখন দেখেন এই পেজটা আমি একটু বড় করি, তাহলে সুবিধা এগুলো সব কেটে দেই। হ্যাঁ, গুড। আর বড় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন যখন আমরা 1 by 1 হচ্ছে আমরা চেক করতেছি, হ্যাঁ এই জায়গাটা একটু খেয়াল করেন। দেখেন এখন নাম্বার 5, আমার কার্সার আছে নাম্বার 5-এ, বাট এটা তো এখনো হচ্ছে আপনার কি বলে এক্সিকিউশন করে নাই, বাট এই জায়গাতে আমার হচ্ছে এক্সিকিউট করবে। নেক্সট এখন করলো, এরপরে দেখেন সে হচ্ছে ডিরেক্ট 34-এ চলে গেছে, হচ্ছে যখন সে 24 নাম্বার 9 এক্সিকিউট করছে। কিন্তু আমার কিন্তু প্রবলেম আরো আছে, এই নাম্বার 26 এর 27 এর যে সেটাও কিন্তু আমার প্রবলেম, কারণ আমার তো এখানে দুইটাতে সেম নাম্বার। আমি তো বুঝতে পারলাম অনলি একটা, কারণ কার্সার তো সেখান থেকে সে জাম্প করে 34-এ চলে গেছে। কারেক্ট। এই প্রবলেমটা বের করার জন্য আমাদেরকে হচ্ছে এইটা প্রথমে ফিক্সড করতে হবে। ফিক্সড করে দেন আমরা যখন আবার টার্মিনেট করে আবার নতুন করে প্রোগ্রাম রান করব, ডিবাগ করব, তখন বুঝতে পারবো যে হ্যাঁ আমার আরো প্রবলেম আছে। এটাই ছিল আমার পয়েন্ট আর কি। এই সাপ্লিমেন্টারি কোশ্চেন ওকে হ্যাঁ আছে আমার question আছে। বলেন। এখন ধরেন 23rd নাম্বার লাইনটাই সঠিক, 26 নাম্বার লাইনটা ভুল, সেক্ষেত্রে আপনি কিভাবে সংশোধন করবেন? 23rd নাম্বার লাইনটা ভুল, প্রথমে 26 নাম্বার লাইন। বুঝিনি, আবার একটু বলেন ভাই। আপনি যখন হ্যাঁ, বাগটা দুইটাই বের কিন্তু করলেন, same, তাই না? হ্যাঁ সেম, হ্যাঁ। কিন্তু আপনি বলতেছেন যে সংশোধন করতে হবে। আমার প্রশ্ন হলো, আপনি 23rd নাম্বার লাইনটাই সঠিক, ভুলটা হচ্ছে 26 নাম্বার লাইন। আপনি 26 নাম্বার লাইন কিভাবে সংশোধন করবেন? যখন আপনি তো প্রোগ্রাম আমরা জাভাতে রান করব না, রান করলে তো আমরা বুঝতে পারবো যে আমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আপনি ইয়া করেন, আমি জাভাতে যাই, মনে করেন জাভাতে আবার গেলাম, আবার ডিবাগ করেন। আমি জাভাতে গিয়ে যখন রান করতেছি তখন তো আমার এখানে তো কনসোলে তো আমার প্রিন্ট স্টেটমেন্টে তো আমি দেখতেছি আমার কি কি আসতেছে। যদি সেটা আমার না হয় তখন তো না, কথা কি এটা আসতেছে? ডিবাগ করব যে প্রবলেমটা কোথায় আমার। হুম কথা শোনা যাচ্ছে। ওকে, তাহলে আপনি এখন ডিবাগ করলে আপনি আবার ক্লিয়ার হবে। এফসিস দেন। ভাই বেলাল ভাই, আমরা তো এখানে ওই যে টগল পয়েন্টও ইউজ করতে পারি, তাহলে তার উপর থেকে আবার রান করে না, পরে নিচে থেকে রান করবে। হ্যাঁ, তাহলে নিচে একটা টগল হ্যাঁ, পয়েন্ট দিলে আমরা তো যেহেতু প্রবলেম বের করব কোথায় প্রবলেমটা আছে, সেই কারণে আপনি তো একবার করছেন ভাইয়া। আপনি তো করে 23rd নাম্বার লাইনটা প্রিন্ট হ্যাঁ। হইছে, কিন্তু সমস্যা তো 26 নাম্বার লাইনে। আপনি যখন কনফার্ম যে আমরা আবার এখন রান করলে তো এখন 23rd নাম্বার লাইনই রান করবে, 26 তো রান করবে। মানে আমার প্রশ্ন বুঝতে পারছেন? আমি আসলে বুঝি না একটু, মানে এখন আপনি যদি এখন রান করেন আবার 23rd নাম্বার লাইনে রান করবে, 26 নাম্বার লাইন রান করবেন না, কারণ 23rd এসে তো ট্রু পেয়ে গেছে। জি, তারপরে 26 নাম্বার লাইনটা আপনি কিভাবে সংশোধন করবেন? তো ধরেন আমি তো এখন এটা ফিক্সড, এখন এটা তো পাস ঠিক আছে তাই না? হ্যাঁ হ্যাঁ এখন আমি কি করব, মনে করেন যে এই পর্যন্ত আমি মনে করেন ব্রেক পয়েন্ট দিলাম, হ্যাঁ, এইবার ঠিক আছে। হ্যাঁ দেন। ঠিক আছে। হ্যাঁ। এখন আমি মনে করেন যে ব্রেক পয়েন্ট দিয়ে আমি এখন যদি রান করি আবার এই ব্রেক পয়েন্টটা উঠিয়ে দিতে হবে আমার মনে হচ্ছে। এইভাবে ট্রাই এবং এরর বেসিস করে করে আপনি তো আউটপুট দেখলে বুঝতে পারবেন আপনার এক্সপেক্টেড রেজাল্ট আসছে কিনা। না আসলে আপনি একটু টুইস্টিং ভাইয়ের করে কথাটা কিন্তু আমি বুঝতে পারছি যে ভাইয়া এভাবে করলে কি বেশি ভালো হয় বেলাল ভাই, নাকি আমার তো রিকোয়ারমেন্ট আছে আমার কাছে, এই যে রিকোয়ারমেন্ট দেখেন, অনুযায়ী এখন আমি লিখতে হবে, ভাইয়া একটু তাই দেখেন, না? যে এই যে দেখেন এখন তো সরাসরি 24-এ চলে আসছে, মানে হ্যাঁ। যেহেতু আমরা 20 নাম্বার তো ঠিক না, আমি আচ্ছা দিলে তখন হ্যাঁ। আমি আলটিমেটলি বুঝতে পারতাম যে হ্যাঁ আমার এইখানেও এক্সিকিউশন করতেছিল, যে এইখানে তো আমার নাম্বার Tuesday 5 ওইখানেও আছে, বাট নাম্বার তো সেম। তখন তো আমি এটা তখন আমি বুঝতে পারতাম যে হ্যাঁ আমার ভুলটা মূলত এখানে, এটাকে আমার সংশোধন করতে হবে।
আচ্ছা, আমার আর মনে একটা হয় বিষয় হচ্ছে যে বিভাগের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বেশি ভালো না এটা, যে আমি তো জানি যে ডে 5 এর জন্য কি, ডে 4 এর জন্য কি, ডে 3 এর জন্য কি, ডে 6 এর জন্য কি। তো আমি তো একটা একটা করে যখন ডিবাগ করতে যাব, তখন যদি আমার এরকম হয় যে ডে 5 দুইবার হয়ে গেছে, তাহলে তো আমার একটা জানি তো আমি ডে 5 এর জন্য আমার টিউসডে এটা দিতে তো হবে। ভুলই হয়েছে, ভুল, আমরা হ্যাঁ তো ভুল নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, এটাই বলতেছি আর কি আমি। আমরা তো তো রিকোয়ারমেন্টস দেখেই প্রোগ্রাম ইয়া কি বলছেন, করছি। আপা কি বললেন? ভাইয়া বলছিলাম যে ওই যে ডিবাগের যে আউটপুটটা ওটা এক্স আউট হয়ে গেছে, ওইটা যদি আবার আনা যাইতো তাহলে দেখা যাইতো যে আসলে কি কি প্রিন্ট হচ্ছে ওইখানে। সো টুগলটা আপনি আনটুগল করে ফেলেন, তারপর দেখেন, রান করে দেখেন কোনটা আসে। আচ্ছা, ডের ভ্যালু কত? 5। তো 5 হলে 5 কোনটা প্রথমে ইয়া করবে, কোন 5টা প্রথমে পাবে, কত নাম্বার লাইনের কন্ডিশন প্রথমে পাবে? যেটা 23 পাবে আগে, তো যেটা আগে পাবে ওইটাই রান করবে আগে। তো আমরা ব্রেক পয়েন্ট দিলে কি এরপর থেকে রান করবে না? ব্রেক পয়েন্ট দিয়ে এলে তো আপনার লাগবে ইয়া ডিবাগ বাটনে প্রেস করতে হবে। ডিবাগ বাটনে প্রেস করুন। হ্যাঁ, সেটাই তো তো করতেছি। তো ডিবাগ বাটনে প্রেস করার পর তো এটা পোস্ট করার আগেই তো এটা প্রোগ্রাম থেকে বের হয়ে যায়, পাওয়া গেছে। রানের আগে। হুম। Yeah, এটা তো হ্যাঁ, এটা তো Tuesday। 24 পাইছে। হ্যাঁ 24 পায়া, তারপরে সে কোথায় যায়? 24 থেকে জাম্প করে কোথায়? all the way to অল দ্য ওয়ে 34. ডাউন। 26 সে তো 26 এ রিচ করে না। না, এখন সে যদি তো আমি 2 পেয়ে গেছে। 26 থেকে রান করতে, আমি তো এটাকে ফিক্সড করবো, তাই না? হ্যাঁ। যে প্রবলেমটা যে 26 এ, সেটা আমি বুঝবো কিভাবে? ম্যানুয়ালি করতে হবে এটা। আমি তো সেটাই বললাম যে রিকোয়ারমেন্ট দেখে দেখে করতে হবে, যে রিকোয়ারমেন্টে কি কি আছে। আর 23 তে তো ট্রু জিনিস পাই গেছে। হুম। হ্যাঁ, তাহলে আপনি সেম কন্ডিশন এখানে কিভাবে তো লেখেন? এই রানই তো করতেছে না। হ্যাঁ। এখানে তো প্রবলেম। আপনি সেম কন্ডিশন কেন সরাসরি কেন এই দুইবার লিখবেন? 24 রান দুইবার লিখবো করতেছে। কেন? এটাই ভাই কি বুঝছে না? Can you say it again? মানে আমি তো 26 এর প্রবলেমটা বের করতে চাচ্ছি যে এইটারও কি সেম ভ্যালুর জন্য টিউসডে 5 প্রিন্ট করে কিনা, কিন্তু টিউসডে 5 তো সে প্রিন্ট করতেছে না। So basically সে তো করবে না, করবে না তো আপনি আপনাদের রং জিনিস তো আর করবে না কম্পিউটার। আপনাকে তো সে 2 পাইছে, পাই আপনি গেছে। তাহলে কোনটা ভুল? ভুল 26 ভুল, আপনি তো বুঝে 26 ফেললেন। ভুল। হ্যাঁ, তাহলে আপনি এটা সংশোধন করবেন, ও Six। আচ্ছা আচ্ছা। এখানে 6 দিবেন, আপনাতে 4 দেন ওইখানে 6 দেন নাম্বার বা 4 দেন বা যেটা সেটা দেন, এখানে 6 দেন। হ্যাঁ, put 6 now run and now do that. তো এখন আপনি যখন 6 দেন, আপনি যেখানে প্রবলেম ওইখানে কখনোই ব্রেক পয়েন্ট দিতে নাই, তার 2-3 স্টেপ আগে দিতে হয়, যাতে দেখা যায় যে আসলে সে কি করছে। হ্যাঁ। মানে বিহেভিয়ারটা কি করতেছে ওইটা দেখার জন্য। হচ্ছে না তো। আর কি মানে না, আপনি ব্রেক পয়েন্ট উপরে দেন, ব্রেক পয়েন্ট একদম শুরুতে দেন। এখান থেকে দেব? হ্যাঁ দেন, ব্রেক পয়েন্ট দেন শুরুতে। না, যে 26 নাম্বার ব্রেক পয়েন্টটা উঠাই দেন। হ্যাঁ ঠিক আছে, ব্রেক পয়েন্ট দিয়েছেন। ওকে এবার F6 দিয়ে যান নিচে। ওয়েট। হ্যাঁ, তারপর ওয়েট করেন। এখানে ডে ইজ ইকুয়াল, ডে এর ভ্যালু কত? 5। 5 এটা ট্রু পাবে না? ট্রু হলে কোথায় যাবে? একবার দেন, একবার ক্লিক করেন। প্রিন্ট এখানে গেল। এখন এখান থেকে কোথায় যাবে? প্রিন্ট করার পরে এলস এর স্টেটমেন্ট রান করবে? হবে 34 না ভাইয়া। না, রান এলস করবেন। ধরবেই না, একদম লাস্টে চলে যাবে। দেন ক্লিক দেন। 26 ব্রেক পয়েন্ট তো সে ছুলোই না। তো তাহলে বুঝলেন যে আপনার এখানে উপরেই ফিক্স করতে হবে। হ্যাঁ, 26 এর উপরেই ফিক্স করতে হবে। 26 এর উপরে কেন? আমরা তো 26 ফিক্স করলাম ভাইয়া। হ্যাঁ, ফিক্স মানে এখান থেকে যেহেতু জাম্প করতেছে আর আসতেছে না, তার মানে আপনার এই কন্ডিশন ঠিক আছে কিনা এটা দেখলেন। 25 এর 23 এর কন্ডিশন ঠিক আছে কিনা, ডে 5 এটা কারণ এখান থেকে সে জাম্প করতেছে। ওইটা তো ঠিকই ছিল, প্রবলেমটা তো ছিল ভাই 26 হ্যাঁ, এ। 26 এ তার মানে আপনার কন্ডিশনটা আপনি তাহলে এটা ম্যানুয়ালি করতে হবে, যে এই যেহেতু এখানে রিচই করতেছে না। হ্যাঁ, রিচ করলে না বোঝা গেল যে এইটাই আমার কোশ্চেন ছিল যে রিচই করতেছে না। হ্যাঁ, তো তাহলে এটা ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ, ওনাকে তো ভ্যালিউ চেঞ্জ করতে হবে উপরে। রাইট, ভ্যালু চেঞ্জ করতে হবে। তারপরে Day 6 দেন, 26 এ আসতে হলে ডে 6 লাগবে। 6 দেন। হ্যাঁ, হ্যাঁ, রাইট। তো ওইভাবে হ্যাঁ ওকে মেক সেন্স। এখন আসবে। এখন আপনার এই ব্রেক পয়েন্টটা কাজ করবে, 26 এর ব্রেক পয়েন্টটা কাজ করবে। গুড, ঠিক আছে আপু, রাইট। কারণ আমাদের তো ভ্যালু অনুসারে তো আমরা কন্ডিশনের উপরে করতেছি। কারেক্ট। এখন হচ্ছে 5 এ যাবে, 6 এ যাবে, 6 এর পর আর যাবে না। 6 এর পরে গেল টিউসডে। হ্যাঁ, তারপর তো পেয়ে গেল। তারপরে টিউসডে পর্যন্ত সে প্রিন্ট স্টেটমেন্ট পর্যন্ত যাবে, যখন দেখছে সে ভ্যালুয়েবলের সাথে এটা ট্রু হচ্ছে স্টেটমেন্ট। ভেরি গুড। because ঠিক আছে, আপনি তাহলে এখন শেয়ার অফ করেন। আর দুইজন আছে, আরো দুইজন আছে, এখন স্ক্রিন শেয়ার করেন।
just put it back. Give me the ball. বিলাল ভাই, জি বলেন। আমরা যে একটা স্টেটমেন্ট লিখছিলাম যে ইফ স্কোর গ্রেটার দ্যান অর ইকুয়াল 60, ওটা কি আমরা কমপ্লিট করছিলাম? হ্যাঁ, ভাইয়া আমি প্রোগ্রাম ঠিক আছে আজকে, কিন্তু আমি না আজকে না প্যাকেজ ওপেন করতে পারছিলাম না, কেমন যেন হয়ে গেছে। আচ্ছা প্যাকেজ একটু যদি বলবেন? প্যাকেজ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করি প্যাকেজ ওপেন করতে? ধরেন যদি এই প্যাকেজটা বন্ধ হয়ে যায় না, এটা হ্যাঁ, আমি সেদিন প্র্যাকটিস যেখানে করছিলাম বাসাতে, সেখান থেকে সেটা ডিলিট করে আজকে কাজ করেছি। সেজন্য আজকে আমি সেজন্য নিউ প্যাকেজ ওপেন করতে পারিনি। নিউ প্যাকেজ মানে নিউ প্রজেক্ট, এটা জি জি। এই যে আপনি করেন জাভা প্রজেক্ট ও থ্যাংক ইউ ভাই। ক্লাস 6, হ্যাঁ মানে তখন কি কাজ করতেছিল না এরকম? না, তখন কাজ করতেছিল না। আচ্ছা এটা কি আপনি করছেন? জি ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে এখানে? না ঠিক আছে। ওকে, ভেরি গুড। আরেকজন শেয়ার করুন। হ্যাঁ ভাইয়া, এই যে আমার মনে হয় আমি এখন প্রবলেমটা করতে পারছি। হ্যাঁ, কিভাবে করলেন? এই যে এখানে প্যাকেজ ইয়েটা আসতেছে না। আপনি ক্যান্সেল দেন। আচ্ছা সরি, হ্যাঁ আপনি কিভাবে সলভ করলেন এটা? হ্যাঁ রাইট, ক্যান্সেল দেন। কখন এটা আসছে, কি করতে এই যে চাচ্ছেন এখন? সোর্সে যখন যাই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সুইচ, তারপরে শুনেন সুইচ, তারপরে এফ এলস অর ইফ এরকম নামে কোনো প্রজেক্ট নেম ক্লাস নেম তৈরি করা যাবে না। যাবে না। আচ্ছা হ্যাঁ, ওই যে আপনি একটা প্রজেক্ট নেম তৈরি করছেন সুইচ নামে, ক্যান্সেল দেন। আচ্ছা হ্যাঁ, অন্য জায়গায় ক্লিক করেন, অন্য জায়গায় এই সুইচ প্রজেক্টটাকে ডিলিট করে দেন, অথবা রিনেম করবেন সুইচ প্রজেক্টটাকে। রাইট ক্লিক করেন সুইচে, রিফ্যাক্টর, এই যে এখানে মাঝখানে রিফ্যাক্টর রিনেম, এখানে লেখেন সুইচ প্রজেক্ট অথবা ক্লাস আন্ডারস্কোর লেখেন, প্রথমে লেখেন ক্লাস 06 ড্যাশ দিতে হবে। আন্ডারস্কোর সুইচ। এখন থেকে যতগুলি প্রজেক্ট করবেন সবগুলি ক্লাস 06 07 যে ক্লাসের টপিক ওই ক্লাসের জন্য ক্লিক করবেন। ওকে, এখন কোথায় গেল এটা? ক্লাস 06, এই যে উপরে উপরে একদম ক্রোম অনুযায়ী, ডিকশনারি অনুযায়ী এটা হবে 5 নাম্বার। এখানে হ্যাঁ এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করেন। হ্যাঁ ওকে, হোল্ড অন। আপনি শুরুর দিকে 10টা প্রজেক্ট তৈরি করছিলেন শুরুর দিকে? হ্যাঁ, না ইয়া করেন, ক্যান্সেল করেন, এক্সপ্যান্ড করেন, এটা এক্সপ্যান্ড করেন, এসআরসির মধ্যে রাইট ক্লিক করেন। হ্যাঁ ওকে, ভেরি গুড। এই যে এখন আসছে। হ্যাঁ এখানে দিব। এসআরসি তে রাইট ক্লিক করলে আসবে, ওইভাবে প্রজেক্ট থেকে রাইট ক্লিক আসবে না, আচ্ছা উল্টা আসবে। আই গট ইট, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। এটা হচ্ছে আমার সুইচ, এটা সুইচ, আর আমার হচ্ছে এটা, দুটাকে একটু ছোট করে ফেলে। তো প্রথমটা ছিল ইফ, আর দ্বিতীয়টা হলো সুইচ। আমার সুইচ এত ছোট, ইফ ব্লকটাও এত ছোট, মানে এখানে এই স্টেটমেন্টের আন্ডারে আরেকটা স্টেটমেন্ট, তাই না? আচ্ছা এখন বড় করা যেতে পারে। এই একটা ইফ স্টেটমেন্ট, এর মধ্যে আবার আরেকটা ইফ স্টেটমেন্ট। সো এরকম ইফ স্টেটমেন্ট একটার মধ্যে একটা আসতে পারে, যেমন এরকম ভাবে, এরকম নেস্টেড ইফ, ওয়ান ইফ ইনসাইড অ্যানাদার ইফ, এরকম ভাবে আসতে পারে। এটা হলো নেস্টেড ইফ। এটাও নেস্টেড ইফ। এখন তো কোনটাকে আমরা স্টেটমেন্ট বলবো? ইফ কি একটা স্টেটমেন্ট। হ্যাঁ, তাহলে এটাও একটা স্টেটমেন্ট, বাট এন্ড এটাও একটা স্টেটমেন্ট, সো নেস্টেড স্টেটমেন্ট। আচ্ছা, নাম একই। হ্যাঁ, নাম একই। হ্যাঁ স্টেটমেন্ট। আচ্ছা, এই যে এটা একটা সুইচ স্টেটমেন্ট, এটা হচ্ছে স্টেটমেন্ট, পুরাটা কিন্তু একটা স্টেটমেন্ট। কিভাবে? বাট এখানে তো সেমিকোলন আছে 3টা, তাহলে এটা একটা স্টেটমেন্ট কেমনে হলো? অথবা এইটা একটা স্টেটমেন্ট, এখানে কয়টা স্টেটমেন্ট? এখানে এই বক্সের মধ্যে কয়টা স্টেটমেন্ট? এই বক্সে কয়টা স্টেটমেন্ট? দুইটা, তিনটা, তারপরে আর কয়টা? দুইটা ভাইয়া। দুইটা। আর কেউ? ইফ একটা স্টেটমেন্ট, আর একটা ইফ স্টেটমেন্ট, এন্ড এলস ইজ আ স্টেটমেন্ট। আচ্ছা, যদি একটা প্রোগ্রাম রান করা হয়, এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে কয়টা স্টেটমেন্ট রান করবে একসাথে? এট এ টাইম তো একটা করবে। মানে নোট এক্স আর সিটিজেন দুইটাই রান করবে? না, তাহলে একটা রান করবে।
হ্যাঁ মানে একটা ট্রু হলে পরে রাইট রাইট, তাহলে তাহলে আমরা কাজ করি, পাথটা বের করে আগে, প্রথম পাথটা যদি এটা ট্রু হয়, এদিক দিয়ে গেলাম, যদি এটা ট্রু হয় তাহলে ঢুকবে এখানে, যদি এটা ট্রু হয় তাহলে ঢুকবে এখানে, এখানে করে রান করবে, এই যে এই সেমিকোলন রান করে ফেললো, রান রাইট। করবে। আর এইখানে আর গ্রিনটা আসবে, এই গ্রিন আসবে না, না। এটা আসবে। না আর আসবে না। এইটা হলো একটা পসিবিলিটি। আরেকটা পসিবিলিটি হলো যদি এটা ইয়া হয়, ফলস হয়, ফলস হয়, তাহলে আসবে এখানে এবং এটা ইয়া করে এই সেমিকোলনের স্টেটমেন্টটা রান করে ফেললো। রান করবে। তার মানে এট এ টাইম কয়টা স্টেটমেন্ট হলো? একটা স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট হলো। তার মানে রেড বক্সের মধ্যে একটা স্টেটমেন্ট আছে। আচ্ছা, মানে আমার হিসাব করতে হবে কয়টা স্টেটমেন্ট রান হয় সেটার উপরে। হ্যাঁ, এট এ টাইম কয়টা স্টেটমেন্ট রান হবে? একটা স্টেটমেন্ট, বুঝছেন? আমি তাহলে আরেকটু ক্লিয়ার করি। ধরেন বক্সে তো তাহলে 20টা থাকলে প্রথম একটাই তো রান করবে, পরে ওই হ্যাঁ, মানে যতটা স্টেটমেন্ট রান করবে বক্সের ততটাই। তো এই ক্ষেত্রে রান করতেছে এইটার সাথে এইটা, এটার সাথে এটা, দেন এটা রান করতেছে না। আর যদি এটা যে ট্রু হয় আর যদি ফলস হয় তাহলে রান করতেছে এল স্টেটমেন্ট রান করতেছে, এটা রান করতেছে। ফলস হলে দুইটা একসাথে কখনই রান হবে না। তার মানে আমার এই পুরো বক্সের মধ্যে একটাই মাত্র স্টেটমেন্ট আছে, এই বক্সের মধ্যে একটাই স্টেটমেন্ট রান আছে। True and false basically. হয় এটা ট্রু হইলে রান করবে এটা, আর এটা যদি ফলস হয় তাহলে রান করবে এটা। এলস এটা। একটা ইফের সাথে সবসময় এলস আসে। আচ্ছা, এটা যদি বুঝেন তাহলে এটা অ্যান্সার করেন। এখানে কয়টা স্টেটমেন্ট? কেন তো একটা হবে বিকজ এখানে একটা স্টেটমেন্ট, একটাই স্টেটমেন্ট এখানে ভাইয়া। এখানে একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের নাম কি? সুইচ স্টেটমেন্ট। নেস্টেড স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের নাম কি? নেস্টেড। এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট। if and else, okay. If এখানে দুইটাই statement, if else statement or if statement, ইফ স্টেটমেন্ট, ইফ statement। আর এটা এই একটা স্টেটমেন্ট নাম কি? সুইচ স্টেটমেন্ট। কিভাবে এটা একটা স্টেটমেন্ট? কারণ ডে ভ্যালু, হ্যাঁ, ডে ভ্যালু একটাই হবে। যদি ডে ভ্যালু যেটাই হোক ওইটা অনুযায়ী হয় এটা রান করবে, আর না হয় ডিফল্ট রান করবে। না নাহলে এটা রান করবে, আর না হয় রান করবে এইটা। তিনটার যে কোনো একটা থাকবে, তিনোটা একসাথে নেভার এভার রান করবে, তাই না? হ্যাঁ। তার মানে এইখানে সুইচ এর মধ্যে মাত্র একটা স্টেটমেন্ট, পুরোটাই হচ্ছে একটা সুইচ স্টেটমেন্ট। তো এরকম হইতে পারে যে এটা আমার ইফ স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের ভিতরে এইখানে আমি একটু স্পেস নিয়ে গেলাম, এটার মধ্যে আমি সুইচ স্টেটমেন্টটা বসাই দিলাম। এরকম হইতে পারে। still gonna be no, এরকম হইতে পারে, হ্যাঁ এরকম হইতে পারে। স্টেটমেন্ট ইনসাইড অ্যানাদার স্টেটমেন্ট। এখন এই ইফ এর আন্ডারে এই ইফ এর ব্লকটা হলো এই পর্যন্ত, so একটাই হবে। এলস এর ব্লকটা। আবার এই ইফ এর আন্ডারে একটা স্টেটমেন্ট আছে, দুইটা স্টেটমেন্ট আছে, আর কয়টা আছে? সুইচ আছে তিনটা স্টেটমেন্ট। সবই একটা ইনডেন্টের মাধ্যমে। ও আবার এই ইফ এর আন্ডারে curly brace makes it okay. আবার এই ইফ এর আন্ডারে বেলাল ভাই এটা একটু আবার বলেন, এটা বুঝলাম একটা না। আমরা statement এটা আছে। ইন্ডিয়ানটা কিভাবে কাউন্ট করতেছি? এই যে দুইটা স্টেটমেন্ট কেসের মধ্যে, এটা স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট ইনসাইড অ্যানাদার স্টেটমেন্ট, স্টেটমেন্ট ইনসাইড অ্যানাদার স্টেটমেন্ট। একাধিক স্টেটমেন্ট হতে পারে স্টেটমেন্ট। হ্যাঁ, So it's gonna be mixed together all of them. ধরেন এটা একটা স্টেটমেন্ট, এটা একটা কোড ব্লক। এখন এটার আন্ডারে এই ইফ এর আন্ডারে, ইফ শেষ হয়েছে তো এখানে, এই ইফটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। এর ভিতরে আমরা যদি চাই একটা স্টেটমেন্ট বসাইতে পারি, বসাই দিলাম, সুইচ কিন্তু এটা স্টেটমেন্ট কি- বসালাম, একটা স্টেটমেন্ট বসালাম। এটা কি রান করবে? করবে না কোনো। আবার এই ইফ এর আন্ডারে এই সুইচের পরে আমি আরেকটা স্টেটমেন্ট বসাই দিলাম। এটার মধ্যে মনে করেন প্রিন্ট করতে হবে সেনজেন, অথবা যে কোনো একটা ওয়ার্ড সে প্রিন্ট করলো, ইয়েন, কোন একটা রিকোয়ারমেন্টের কারণে। তাহলে একটা স্টেটমেন্টের মধ্যে আরেকটা স্টেটমেন্ট, এই ইফ স্টেটমেন্টের মধ্যে সুইচ স্টেটমেন্ট, তিনটা স্টেটমেন্ট আছে, একটা স্টেটমেন্টের ভিতরে তিনটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট ইনসাইড অ্যানাদার স্টেটমেন্ট, নেস্টেড স্টেটমেন্ট। এভাবে নেস্টেড চলতেই থাকে। এই যে
কিন্তু আমি তো এইটার switch এর আন্ডারে variable এটা declare করি নাই। এইটার আন্ডারে এটা, এইটার আন্ডারে এই স্টেটমেন্ট ইফ স্টেটমেন্ট, এইটার আন্ডারে এই ইফ এর আন্ডারে প্রিন্টিং স্টেটমেন্ট, এই ইফ এর আন্ডারে ইফ স্টেটমেন্ট, এটা এই ইফ এর আন্ডারে সুইচ স্টেটমেন্ট। ওকে, এই সুইচ স্টেটমেন্টের আন্ডারে প্রিন্টিং স্টেটমেন্ট, এই সুইচ স্টেটমেন্টের আন্ডারে ব্রেক স্টেটমেন্ট, আবার এই ব্রেক এই কেস স্টেটমেন্টের আন্ডারে ইফ স্টেটমেন্ট। কোনো সিনট্যাকটিক্যালি গ্রামাটিক্যালি কোনো প্রবলেম নেই, একটা স্টেটমেন্টের আন্ডারে আরেকটা স্টেটমেন্ট আসতে পারে। আমাদের রিকোয়ারমেন্ট যদি থাকে আমরা এইভাবে করি, আসতে পারে না? রিকোয়ারমেন্ট তো আমি অনেকভাবে ফুলফিল করতে পারি, সেটা ইফ দিয়ে হোক, সুইচ ইউজ করে হোক। হ্যাঁ, যেভাবে মানে হোক। আমরা যাতে এরকম না ভাবি যে একটা স্টেটমেন্টের ভিতরে একটা স্টেটমেন্ট আনা যাবে না, এই যে একটা কমপ্লেক্স সিচুয়েশন হলো না? হ্যাঁ, এটা কমপ্লেক্স ইস্যু। হ্যাঁ, কিন্তু এটা কোনো কমপ্লেক্সই না। আমরা কি জানি কিভাবে ইফ লেখে? জানি কিভাবে ইফ লেখে, জানি। হ্যাঁ, জানি তো। তো তাহলে এটা কমপ্লেক্সিটি বাদ, এই কমপ্লেক্সিটি নাই। আমরা কি জানি কিভাবে সুইচ স্টেটমেন্ট লেখে এই পর্যন্ত? হ্যাঁ, জানি। সুইচ কেস, তাহলে এই কমপ্লেক্সিটি বাদ। আমরা কি জানি কিভাবে ইফ স্টেটমেন্ট লেখে? হ্যাঁ, জানি। আমরা কি জানি প্রিন্ট স্টেটমেন্ট কিভাবে লেখে? হ্যাঁ, জানি। আমি জানি প্রিন্ট স্টেটমেন্ট কিভাবে লেখে। আমি জানি ইফ স্টেটমেন্ট ইফ ট্রু হলে এলস, না হলে এলস স্টেটমেন্ট কিভাবে লেখে। হ্যাঁ, জানি। আমরা জানি ইফ স্টেটমেন্ট কিভাবে লেখে, আমরা জানি কিভাবে অ্যাসাইনমেন্ট করতে লেখে, আমরা জানি কিভাবে ভেরিয়েবল ডিক্লারেশন করে। এগুলো সব বিল্ডিং ব্লকস, এগুলো আমরা সব করছি লেগো সেটের মতো। ভাইয়া প্রবলেম ইজ যখন রিকোয়ারমেন্টস গুলা থাকে একসাথে এতগুলো, তখন তো টাফ হয়ে যায় বের করা যে আসলে কোনটা কোন স্টেটমেন্টের ভিতরে পড়বে, কোনটা হ্যাঁ, ওকে, আমরা কি প্রসেসের রিকোয়ারমেন্ট ফুলফিল করি? ডিভাইড এন্ড কনকার। ও মাই গুডনেস, 7 লাইনের রিকোয়ারমেন্ট, 7 থেকে 13, হ্যাঁ, এটা তো ইজি। 6 লাইনের রিকোয়ারমেন্ট। মাই গুডনেস, এটা তো অনেক বড়। তাহলে তো এটা কিভাবে করবো? ও মাই গুডনেস, 3 লাইনের রিকোয়ারমেন্ট। এটা অনেক কমপ্লেক্স করে ফেলছে। কি লেখছে এটা তো আমি নিজে বুঝতেছি না। হ্যাঁ, তাহলে কি করবেন? ডিভাইড এন্ড কনকার। ওকে, ঠিক আছে। আমি 3 লাইন দেখবো না, আমি 3 লাইন দেখবো না, আমি দেখবো এইটা করেন নাকি। ইফ এজ ইজ গ্রেটার দেন 63, তাহলে এটা হবে এটা। হ্যাঁ, control/. So, ওকে, প্রথম লাইনটা করি। ইফ এজ ইজ গ্রেটার দেন 63 দেন প্রিন্ট সিনিয়র সিটিজেন। সো ইফ এজ ইজ গ্রেটার দেন 63 then print senior citizen. If any senior citizen age is over 80 then print no tax. If any senior citizen, তার মানে যখন নাকি সিনিয়র সিটিজেন হবে কেউ, তার মানে তার আন্ডারেই এটা থাকবে। এটা কার আন্ডারে? হ্যাঁ, তারপর আছে এলস প্রিন্ট সিটিজেন। ওকে, ঠিক আছে। তাহলে এবার এলস প্রিন্ট সিটিজেন, এইটা যেহেতু দেখলাম যে তার আন্ডারে, এই ইফ এর আন্ডারে হবে, এটা পরে লিখতেছি। তারপরে এলস প্রিন্ট সিটিজেন, তারপরে এটা কি বোঝাচ্ছে? ইফ এনি সিনিয়র সিটিজেন এজ ইজ ওভার 80, এইটা হচ্ছে সিনিয়র সিটিজেন। বাট এলস এর মধ্যে কি সিনিয়র সিটিজেন আছে? এলস এর ডোমেনে, এলস এর ব্যারিকেডে না, নেই। তাহলে এখানেই থাকবে। এখানে যদি সিনিয়র সিটিজেন থাকে তাহলে এটা আমি তাহলে এখানে লিখতে হবে। তাহলে ইফ এজ ইজ if any senior citizen's age is over 80, if any senior citizen, মানে এজ তো অবশ্যই সিনিয়র সিটিজেন, এই এজটা, তাই না? এখানে যে এজ লিখলাম এটা অবশ্যই সিনিয়র সিটিজেন, বাট এটা যদি 80 বেশি হয় দেন সিস্টেম আউট println no tax. ডিভাইড এন্ড কনকার, যে কোনো কঠিনতম ইয়াগুলি ডিভাইড এন্ড কনকারের মাধ্যমে ইজি হয়ে যায়। যদি বলে থেকে জাম্প দিতে পারবেন, বোয়িং 707 প্লেন থেকে কেউ জাম্প দিতে পারবে? কে পারবে বোয়িং 707 থেকে? প্যারাট্রুপাররা পারবে না। কেন? প্লেনটা ট্র্যাকে আছে, ট্যাক্সি করতেছে, ওইখান থেকে জাম্প দিতে পারবেন না? এখানে বলছে নাকি যে আকাশে আছে প্লেনটা? আকাশে নেই, এই তো কন্ডিশন না, এই কন্ডিশন একটা অ্যাপ্লাই করে দিবেন। হ্যাঁ, যদি ট্যাক্সি করে তাহলে যে কোনো কঠিন কাজগুলি ডিভাইড এন্ড কনকারের মাধ্যমে আমরা এটাকে করি, অ্যাচিভ করি। খুব সিম্পল। বড় কাজটাকে ছোট করে দেখবেন, বড় কাজটাকে ভেঙে ভেঙে ছোট ছোট করে ফেলবেন। এভাবে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলিও ঠিক একইভাবে করবেন, দেখবেন যে অনেক বড় করে লেখা অ্যাসাইনমেন্ট। তো এটাকে কিভাবে করবেন এটাই। আজকের এই উইকটা খুব ইম্পর্টেন্ট একটা উইক। এই উইকে মানে এমন ভাবে ইয়াগুলি শিখবেন, কন্ডিশন এবং ইফ এলস, এটা যাতে আর না ভুলেন।
এটা সারা জীবন কাজে লাগবে। আইটিতে 20 বছর কাজ করলে এই ইফ এলস এগুলি লিখতে হবে। ভাই আচ্ছা, একটা ভাই জিনিস সাজানোর জানতে সময় হচ্ছে চাইছিলাম যে আর কি। একটা, যখন আমি একটা কোনো কিছু আন্ডারে আরেকটা লিখবো তখন একটা করে ট্যাব ডান দিকে সরে যাবে, হ্যাঁ, এটা ইনডেন্টিং এরিয়া। ইনডেন্টিং। হ্যাঁ, আন্ডারে বোঝায় এই স্টেটমেন্ট কার আন্ডারে, এই ইফের আন্ডারে না, না না না, তার উপরে এই ইফ আন্ডারে, বরঞ্চ এই ইফ হচ্ছে এই ইফের এই আন্ডারে। ইফের আন্ডার, 16 আন্ডারে। এই জন্য একটা করে ট্যাব ডান দিকে সরে যাবে। কারেক্ট। হ্যাঁ ভাইয়া, আমি একটা কথা জানতে চাইছিলাম আর কি। বলেন। আমরা তো ইফ এলস করছি, দেন নেস্টেড ইফ করতেছি, কিন্তু রিকোয়ারমেন্ট দিকে তো আমি কিভাবে বুঝবো যে এটা নেস্টেড ইফে করব বা হচ্ছে ইফ এলসে করবো আর কি? একটু আগে যেভাবে করলাম, যে প্রথমে এইটা দেখলাম যে যেহেতু এটা বলতেছে ইফ এনি সিনিয়র সিটিজেন, সো যদি ইফ এনি সিনিয়র সিটিজেন হয়ে থাকে তাহলে এই ইফ একটা স্টেটমেন্ট তো অবশ্যই হবে এখানে। এই স্টেটমেন্টটা কোথায় হবে? এটা কি সিনিয়র সিটিজেন হলো এখান থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে সিনিয়র সিটিজেন, নাকি এখানে হবে? এখানে তো সিনিয়র সিটিজেন নাই, এখানে সিটিজেন 63 উপরে যারা আছে এরা, তার মানে অবশ্যই এটা এই ব্লকের মধ্যে হবে। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ নেস্টেড ইফ, তাহলে সংখ্যাটা কি হবে? হোয়াট ইজ নেস্টেড ইফ, সাপোজ এটা প্রশ্ন করলো কেউ আমাকে, নেস্টেড ইফ কাকে বলে, ইফ অ্যান্সারটা কি হবে? ইফ ইনসাইড অ্যানাদার। এটা এটা ইন্টারভিউ কোশ্চেন না, কখন ইন্টারভিউতে এটা কোশ্চেন করবে না। ইফ স্টেটমেন্ট ইনসাইড অ্যানাদার ইফ স্টেটমেন্ট, বুঝছেন? তার মানে এরকম কমপ্লেক্স সিচুয়েশনও আসতে পারে। কিন্তু আমরা যদি মানে এখানে ধরেন 20টা লাইন আছে, 20টা লাইন দেখে আমরা ভয় পেয়ে যাবো না, আমরা দেখবো যে না, এটা তো অ্যাচিভেবল, কারণ এগুলো সব আমাদের করা আছে। ইফ স্টেটমেন্ট কিভাবে লেখে এইটা আমরা জানি, সুইচ স্টেটমেন্ট কিভাবে লেখে এটা আমরা জানি, সবই তো জানি। এটা লেগো সেটের মতোই ভাববেন। লেগো সেটে যেমন ছোট ছোট দিয়ে দিয়ে একটা বড় শিপ বানায় ফেলে, প্লেন বানায় ফেলে, ঠিক এরকমই। অসম্ভব কিছু না, সবগুলি কিউব আসসালামু আলাইকুম ভাইয়া, হচ্ছে যে আপনার ইফ এলস এবং সুইচ এন্ড ইফ নেস্টেড, এটা তিনোটা যোগ করে কি মানে রিকোয়ারমেন্ট তিনোটাই কি একসাথে প্রোগ্রামিং করা যাবে তো না? এটা তো এই যে এখানে সেটা না। এখানে কি কি আছে? এখানে আছে ভেরিয়েবল ডিক্লারেশন আছে, আগে যা শিখছি, হ্যাঁ, ডাটা টাইপ আছে, অ্যাসাইনমেন্ট অপারেশন আছে, কন্ডিশন আছে, প্রিন্টিং স্টেটমেন্ট আছে, সুইচ স্টেটমেন্ট আছে, ইফ স্টেটমেন্ট আছে, এলস আছে না, এলস, আচ্ছা এই যে এলস আছে, এই পর্যন্ত যা শিখছি সব এই এটার মধ্যে আছে। যদিও এটা কোনো রিকোয়ারমেন্ট থেকে আমি লিখি না, আমি তো এইভাবে আরবিট্রারি, এটা প্রয়োজন যদি পড়ে তাহলে তো আমি তিনটাই ইউজ করতে পারবো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এইভাবে করতে পারবো। রিকোয়ারমেন্ট যদি আমার এরকম হয় তাহলে আমি এইভাবে লিখতে পারবো। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিরকম হয় না? হ্যাঁ, এটা তো এটা আর 2-3 সপ্তাহ পরে তো এটাকে স্বাভাবিক ভাববেন, যেটুকুন ব্যাপার। এই সপ্তাহ শেষে স্যাটারডেতে আসলে এটা স্বাভাবিক ভাববেন, নেক্সট স্যাটারডে আগে ফ্রাইডেতে, কারণ যে পরিমাণ অ্যাসাইনমেন্ট দিছি অ্যাসাইনমেন্ট শেষ করবেন 20 ঘন্টা 22 ঘন্টা 25 ঘন্টা সময় ব্যয় করে অ্যাসাইনমেন্ট গুলি করলে আপনি বুঝে যাবেন। কারো যদি অ্যাসাইনমেন্ট 8 ঘন্টায় শেষ হয়ে যায় কোনো ব্যাপার না, সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট শেষ অথবা 20 ঘন্টা বসে থাকবেন, অ্যাসাইনমেন্ট শেষ হোক বা না হোক। অ্যাসাইনমেন্ট বলতে কি কুইজগুলো? কুইজগুলি, জি। তাহলে একটা শর্ট ব্রিফ দেওয়া যাবে, আজকে কি কি হলো, সুইচ হলো, তারপরে ব্রেক শিখলাম, সুইচ স্টেটমেন্ট যেটা, তারপরে হচ্ছে ডিফল্ট শিখলাম, ডিফল্ট স্টেটমেন্টে যেটা থাকে, এরপরে নেস্টেড ইফ শিখলাম, হ্যাঁ, নেস্টেড ইফ, সুইচ, নেস্টেড ইফ, নেস্টেড if else ladder, if then if else ladder, সুইচ, নেস্টেড স্টেটমেন্ট, নেস্টেড। এই চারটাই হলো মেইন। if else ladder, এটা আসলে if else ladder আর if else তো একই। সুইচ ল্যাডারটা হচ্ছে যেখানে অনেকগুলো ইফ স্টেটমেন্ট থাকবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, নেস্টেড ইফ। এই তো সিলেবাস খুবই ছোট। আমি দেখবেন যে প্রতি সপ্তাহে যেটা পড়াচ্ছি এটা আসলে কিছুই না যদি আপনি আপনার প্রতি সপ্তাহের এরকম সময়টা দেন। মানে সময়টা দিবেন, সবাই দিবেন, এটাই হলো মেইন গোল। দেখবেন যে কিভাবে আপনি বুঝতেছেন। গ্রুপ স্টাডিতে থাকেন, সেলফ স্টাডিতে থাকেন এবং সাপোর্টের মধ্যে বসে থাকেন। সাপোর্টে আপনি কোনো যদি প্রবলেম না থাকে যা বসে থাকেন, দেখেন একজন একজনকে কিভাবে বুঝায়। সাপোর্টে তো কেউই থাকে না মাঝে।
তার মানে হয় স্টুডেন্টরা সব বুঝে ফেলছে, এই কারণে থাকে না, অথবা কোনটা? আমি তো আশা করবো যে স্টুডেন্ট সব বুঝে ফেলছে এই কারণে সাপোর্টে থাকে না, এটাই হইতে। কিন্তু বাস্তবে কি হচ্ছে, সাপোর্টটা একটু 8:30 তে দিলে ভালো হতো, 9টা একটু কোয়াইট লেট হয়ে যায় আসলে। নিয়োগের জন্য আমাদের হিসেবে ঠিক আছে, কারণ আমাদের তো 8:30 তো আমাদের এখানে ইএসটি তে সন্ধ্যা হয়। কয়টার সময় লাগে আপনাদের সাপোর্ট? না ঠিক আছে ভাই, আমাদের 10টা ঠিক আছে টাইম। 8:30 নিউ ইয়র্কে তো এখন মানে সন্ধ্যা হয়, মাগরিব হয়তো হ্যাঁ, 8:45 নাকি 8:45 হ্যাঁ 45। তাহলে ওই টাইমটাতে মানে মাগরিবের পর বসেন, মাগরিবের পর হইলে কয়টা হয়? 9টা হয়, 9 PM বসেন। না, কিন্তু আমার তো মনে হয় সাপোর্ট তো আসে 10টার দিকে। সাপোর্ট কি 10টার দিকে? না, বাংলাদেশ টাইম সাপোর্ট 8টার দিকে সাপোর্টে আসে। আমাদের টাইম নিউ ইয়র্ক টাইম কটার দিকে আসে? নিউ ইয়র্ক টাইমে আসে রাত 9টায়। এটা না, আমাদের দেখতেছি তো আমি 10টার দিকে আসে সবাই। যেদিন 10টায় আসে সেদিন আপনি মেসেজ দেন গ্রুপে যে সাপোর্ট মানে আছে কিনা, মানে আপনার যদি জয়েন করে থাকেন আচ্ছা, তো তাহলে সাথে সাথে মেসেজ দিয়ে দিবেন সাপোর্টকে যে আমরা অলরেডি জয়েন করছি, আপনি তাড়াতাড়ি জয়েন করেন। আচ্ছা ঠিক আছে। আমি একবার হেডস আপ টেক্সট করছিলাম, উনি লাইক টাইম মতোই চলে আসছে, লাইক 10-20 মিনিটস। হ্যাঁ, তো আপনারা যদি টেক্সট করেন একটু আর্লিও চলে আসতে পারে। আপনি যে কোনো সময় টেক্সট করতে পারেন, ধরেন দুপুর 4টা-5টার সময় টেক্সট করতে পারেন। সাপোর্ট না থাকলে অন্যরাও অ্যাভেলেবেল আছে, ওরাও আসবে। তো মানে তখন একটু গ্রুপ স্টাডি করেন, একজনকে বুঝান। সবসময় সাপোর্ট অ্যাভেলেবেল হতে হবে এমন না, আমরাও তো গ্রুপ স্টাডি করতে পারি, আমরা তো টেক্সট করতে পারি। কেউ কি ফ্রি আছেন? চলেন একটু ইয়ে করি। হ্যাঁ এটা করা যায়। হ্যাঁ, শুধু দেখি যে গ্রুপে থাকতে হবে এমন তো কোনো কথা নাই। এনি টাইম আপনারা, হ্যাঁ 24 আওয়ার আপনাদের এই জুম 24 আওয়ার আপনাদের জন্য আছে। সাপোর্ট দিয়ে রাখছি, জুমের দিয়ে রাখছি। এখন আপনি শুধু সময়টা দেন, আমি এটা চাই, কারণ আমি জানি আপনার জব হবে যদি ফলো করেন। হ্যাঁ, তাহলে আজকে কি ক্লাস শেষ? হ্যাঁ, মানে ক্লাসে তো আমরা জাস্ট ডিসকাস করতেছি, গ্রুপ স্টাডির জন্য গ্রুপ এমফাসিস করতেছি, সেলফ স্টাডি, গ্রুপ স্টাডি। এইটা খুবই ইম্পর্টেন্ট এটাকে সবাই ফলো করবেন, ইচ এন্ড এভরিবডি ফলো করবেন, যাতে হারায় না যান। এখনো কি সবাই গ্রুপ বানাইতেছে না কেউ গ্রুপ ছাড়াও আছে? গ্রুপ মানে যদি আপনি একদম গ্রুপ না পান, সাপোর্ট টিমে জয়েন করেন। তারপর অন্যান্য গ্রুপে যখন অ্যানাউন্স হয় তখন, অথবা সাপোর্ট টিমে যখন অ্যানাউন্স হয় যে কেউ আমাদের টেক্সাস ডালাসের যে টাইমটা, ওই টাইমে আমরা বিকালে 3জন মিলে একটা গ্রুপ করি 4টার পরে, যদি কেউ চায় আমাদের সাথে জয়েন করতে পারেন। হ্যাঁ, আপনার মেইন গ্রুপে অ্যানাউন্স করে দিন, ওইখান থেকে জয়েন করতে পারেন। এভরিডে তে নাকি শুধু একটা স্পেসিফিক ডে? এটা আমরা করব ইনশাআল্লাহ টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, 3 দিনই রাখবো। 6টার পরে আর একটা করি হচ্ছে 6টার আগে করব আর কি, শুরু করছি ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে করব। হ্যাঁ, যার যে টাইমে ফিজিবল ওই টাইমে আপনারা করেন, কোনো সমস্যা নেই। এটা তো 24 আওয়ার আপনাদের ইয়াতে থাকে। তারপরে যদি আপনাদের কোনো জুমের অ্যাকাউন্ট দরকার পড়ে আমার কাছে বলবেন, অথবা আপনারা নিজেরাও জুমের অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। ওইটা ফ্রি অফ চার্জে 40 মিনিট পর্যন্ত পারবেন। আর আমারটা তো আনলিমিটেড, এটা পেইড ভার্সন। তো আপনার এই জুমের মধ্যে কি আমি ক্লাসরুম বানাইতে পারবো? হ্যাঁ, ক্লাসরুম বানাতে পারবেন, যে টাইমে নাকি সাপোর্টের থাকে না। সাপোর্ট থাকলে আর আপনারা কেউ ইউজ করবেন না, ওইটা সাপোর্ট ইউজ করবে, সাপোর্ট টাইম। আর অন্য টাইমে তো সবসময় পড়ে থাকে এটা এই যে 8টা পর্যন্ত। আজকে তো সাপোর্ট নাই, হ্যাঁ আজকে সেলফ স্টাডির দিন, আজকে রাতে তো পুরোটা ফ্রি আছে। আর সাপোর্টের টাইমটা ছাড়া বাকি সময়টা তো পুরোটাই ফ্রি থাকে, মানে হ্যাঁ। না, আমি বলছি ক্লাসরুমটা কি আমার বানাইতে পারবো না ওই সাপোর্ট টিমটা বানাইতে পারবে? মাঝে মাঝে লাইক না, ওই একই লিংক ইউজ করতে পারবেন, লিংকটা একই। ওকে। আর যদি আপনারা নিজেরা জুম অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে নিজেরা লগ ইন করে সাইন আপ করে নিজেরাই জুম অ্যাকাউন্ট মিটিং তৈরি করতে পারবেন। ওইটা আপনারা একজনের সাথে শেয়ার করলেন। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আর কোনো কোশ্চেন না থাকলে, কোশ্চেন থাকলে বলেন এখন। I'm good. ভাই আমারও কোনো কোশ্চেন নাই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তো থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ সবাই। সবাই আল্লাহ হাফেজ।